যারা গতকালের ক্লাস দেখছেন, প্র্যাকটিস করছেন, তাদের কাছে বিষয়গুলো অনেকটাই স্পষ্ট। আজকে আমার এগুলা শোনার পরে আপনারা রিলেট করতে পারবেন, আপনাদের প্রশ্ন থাকলে সেটাও করতে পারবেন। এই প্রশ্ন করা এটাও কিন্তু একটা যোগ্যতা। যে প্রশ্ন করতে পারতেছে তার মানে কিন্তু সে আসলেই কিছু জানে। মানুষের প্রশ্ন থেকে বোঝা যায় না লোকটা ঠিক কি কি পরিমাণ বুঝতেছে, এটা কিন্তু বোঝা যায়। আর যার মনে করেন যে মুক্তাদা খবর সিয়াক সাবাক কিছুই জানা নাই, সে কিন্তু প্রশ্ন করতে পারে না, মানে সম্ভবই না। সে প্রশ্ন করবে কি দিয়ে? তার কাছে সেই এলিমেন্টই তো নাই। আচ্ছা, যাই হোক, এগুলো কথা বলে এখন আর লাভ নাই। আচ্ছা, আমাদের কিওয়ার্ড রিসার্চের যেই আহ, এই যে জিনিসটা আমরা প্রথম দিন পড়েছিলাম, এখানে অনেকগুলা বিষয় আপনার কিওয়ার্ড রিসার্চের যে অনেক ফান্ডামেন্টাল এবং অনেক প্রিন্সিপাল আছে, যে মৌলিক বিষয়গুলো আছে, আমরা এখান থেকে দেখছিলাম যে 6টা বিষয় কিওয়ার্ড রিসার্চ করার সময় 6টা জিনিস অবশ্যই থাকা লাগে। হ্যাঁ, অবশ্যই 6টা বিষয় মাথায় থাকা লাগে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ব্রেন স্টর্মিং, মাথা খাটানোর মতো সেই একটা মন মানসিকতা এবং সেই আপনার যোগ্যতা, সেটা অবশ্যই থাকা লাগে কিওয়ার্ড রিসার্চের সময়। তারপর কিছু কিওয়ার্ড আমরা ব্র্যান্ড টার্ম কিছু কিওয়ার্ড নিব, অর্থাৎ আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির নামে যদি কোম্পানিটা প্রসিদ্ধ হয়, মানুষ যদি আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করে, তখন ব্র্যান্ড টার্ম নেওয়া লাগে। একেবারেই শুরুর দিকে ব্র্যান্ড টার্ম নিলে কোনো লাভ নাই। মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন যেটার নাম হচ্ছে আপনার চাল, চাল ডাল তো আছেই, আপনি মনে করেন যে চাল আর গম দিলেন, চালগম.com, চাল গম, হ্যাঁ, এরকম দিলেন আর কি, হ্যাঁ .com। এখানে ইন্টার করেন, দেন চাল গম নামে কোনো কিছুই নাই। মানে মানুষ তো জানে না যে আপনার চাল গম নামে একটা ওয়েবসাইট আছে, তাই না? তো ব্র্যান্ড টার্মটা আসলে সাধারণত ব্যবহার করা লাগে যখন আপনি অলরেডি পরিচিত। অনেক মানুষ জানে যে চালগম.com নামে একটা ওয়েবসাইট আছে, তারা বিভিন্ন রকম এই গ্রোসারি যেই প্রোডাক্টগুলো আছে, চাল ডাল, হ্যাঁ, পেঁয়াজ রসুন, এই টাইপের জিনিসপত্র বিক্রি করে। যখন মানুষ এই জিনিসটা জানে তখনই কিন্তু চালগম.com লিখে সার্চ করবে, তাই না? বিষয়টা এরকম না? এই জন্য শুরুর দিকে আমরা ব্র্যান্ড, আপনার এই যে ব্র্যান্ড টার্ম যেটা আছে, আমাদের ব্র্যান্ডের নাম লিখে এটা আমরা এই ধরনের কিওয়ার্ড নিব না। শুরুর দিক থেকে আমরা কম্পিটিটর টার্মস নিব। আপনারা জানেন কম্পিটিটর টার্মস কি, আমি এদিকে যাব না, কারণ এগুলোর উপর প্রচুর আলোচনা হয়েছে। জেনেরিক টার্মস নিব আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, রিলেটেড টার্মস নিব, এবং সর্বশেষ কিওয়ার্ড স্টার্টিং ফ্রম, যেমন টপ, চিপ, বেস্ট, প্রাইস, ভার্সেস, কম্পারিজন, নিয়ার মি, অ্যাফোর্ডেবল, রিজনেবল, যে সকল কিওয়ার্ড এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়েছে, যেমন টপ, চিপ, বেস্ট, হ্যাঁ, বেস্ট ফুড, বেস্ট ডগ ফুড, অথবা আপনি বেস্ট পাঞ্জাবি বিক্রয়ণ, বেস্ট পাঞ্জাবি, হ্যাঁ, এইরকম এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিব। তো কিওয়ার্ড রিসার্চের আপনারা যেমনটা আমি বলতেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের তো অনেকগুলো টুল আছে। তো গুগল অ্যাডস এর জন্য এখন পর্যন্ত গুগল প্ল্যানার, যেটা কিওয়ার্ড প্ল্যানার, যেটা এটাই বেস্ট। এই টুলে যাওয়ার পর এখানে আসবেন টুল, তারপর প্ল্যানিং, প্ল্যানিংয়ে ক্লিক করার পরে যে কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটা আছে, এখানে ক্লিক করার পর এখানে কিওয়ার্ড রিসার্চ করার মতো একটা টুল পেয়ে যাবেন। তো এইটাই এখন পর্যন্ত আপনার গুগল অ্যাডস এর জন্য বেস্ট, কারণ এদের কাছে প্রচুর পরিমাণে ডেটা আছে। কারণ মানুষ অ্যাডই চালায় গুগলের উপরে, তো গুগলের কাছে ডেটা থাকবে না? এটাই তো খুবই স্বাভাবিক, গুগলের কাছে ডেটা থাকবে। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ডিসকভার নিউ কিওয়ার্ড, এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড দিলে তারপর বাকি কিওয়ার্ডগুলো সে সাজেস্ট করে আমাদেরকে। আরেকটা হচ্ছে ফোরকাস্টিং, ফোরকাস্টিং বিষয়টা আমরা পরে শিখবো। প্রথমেই চলেন এখানে আসার পর দুইটা অপশন দেখেন, প্রথমে হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড, আরেকটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। আমরা যে শিখেছিলাম যে অনেকগুলো ইনফরমেশন বা নেসেসারি কিছু ডকুমেন্ট বায়ারের কাছ থেকে অথবা ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নেওয়া লাগে। নিয়ামুল স্যার আপনাদেরকে দেখাইছিলেন প্রায় 12টা মতো বিষয়, তাই না? গুগল অ্যাডস এর অ্যাক্সেস, তারপর জিএফ4 এর অ্যাক্সেস, জিটিএম এর অ্যাক্সেস, যদিও জিএফ4 জিটিএম এই বিষয়গুলো আপনারা শিখেন নাই, সামনে শিখবেন। তারপর আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস, তারপর ইউআরএল, যে ইউআরএল এর উপর সে অ্যাড চালাবে সেই ইউআরএল, কম্পিটিটর, ওইটাকেই ল্যান্ডিং পেজ বা ইউআরএল বলে আর কি। আর কম্পিটিটর যদি ওয়েবসাইট থাকে তাদের ওয়েবসাইটের ইউআরএল। তারপর হচ্ছে কিছু মাদার কিওয়ার্ড। আমরা সাধারণত যে মাদার কিওয়ার্ডগুলো ক্লায়েন্টের কাছ থেকে নেই সেই কিওয়ার্ডগুলো দেখে আমরা সার্চ করি, বুঝতে পারছেন? যেমন মনে করেন কেউ একজন, আপনার কারো একজন সে সার্ভিস প্রোভাইড করে প্লাম্বিং,
প্লাম্বার মানে কি পানির মিস্ত্রি না? অনেকে প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে। ওরা বিভিন্ন রকম ওই যে আপনার লোক যে আছে যারা প্লাম্বিং এর কাজ করে, হ্যাঁ, তো দেখা যায় যে কেউ একজন ফোন করছে যে ভাই আমার বাসার কলটা নষ্ট হয়ে গেছে, তো ওরা ওদের অফিস থেকে লোক পাঠায়। এই ধরনের ঢাকায় আপনার বিশেষ করে উন্নত এলাকায় সেবা XYZ নামে একটা ওয়েবসাইট আছে, আপনি দেখেন, বাংলাদেশে ওরা খুবই পপুলার। ওরা খুব সম্ভবত গুলশানে কাজ করে, শুধু গুলশানে না, ঢাকার উন্নত এলাকাগুলোর মধ্যে ওরা কাজ করে। বিশেষ করে আপনার বহির্বিশ্বে এগুলো আরো অনেক বেশি। আমাদের বাংলাদেশে তো সবাই এগুলো এফোর্ড করতে পারে না, দেখা যায় যে ফোন দেয় মিস্ত্রিরা, অথবা নিজেই একটু ঠিক করে ফেলায়, একটা কল নষ্ট হয়েছে নিজেই ঠিক করে ফেলায়। অথচ আপনার যাদের পয়সা আছে, পয়সা খরচ করার মতো আপনার উপলক্ষ দরকার না, ওই যে একটা কল নষ্ট হয়েছে প্লাম্বিং সার্ভিসটা ফোন দেয় যে এই আমার কলটা একটু ঠিক করে দেওয়া যাবে, বুঝতে পারছেন? কেউ মনে করেন যে প্লাম্বিং প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে, প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং SCRVIC সার্ভিস, প্লাম্বিং সার্ভিস কি ব্যাপার? SCR, এই তো প্লাম্বিং সার্ভিস USA। এখন দেখেন এই মাদার কিওয়ার্ড গুলো সবসময় যে আপনার ক্লায়েন্টে দিতে পারবে বিষয়টা কিন্তু এরকম না। মানে সে এতটা আনারি বা নতুন, মনে করেন যে অ্যাড চালাইতেছে, একদম নতুন একটা তার বিজনেস, সে আসলে জানেনই না মানে মাদার কি কিওয়ার্ড কি জিনিস, বা মনে করেন কিওয়ার্ড কি জিনিস এটাই জানে না। আমরা শুরুর দিন যেরকম জানতাম না যে কিওয়ার্ড কি জিনিস। তো আপনি যখন তার বিজনেসটা দেখবেন, সে তো তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে আপনাকে, দিবে না? অবশ্যই দিবে। ওয়েবসাইটের লিঙ্ক দেখে আপনি ভিতরে গিয়ে দেখবেন, আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন যে সে আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। কারণ ওয়েবসাইটের ভিতরে দেখলে বোঝা যায় না। একান্ত মনে করেন যে আপনি এতটুকু আনাড়ি, আপনি নিজেও জানেন না, একটা ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে আপনি জানেন না যে এই ওয়েবসাইটে আসলে সে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। সমস্যা নেই, এখান থেকে ইউআরএলটা কপি করেন, চ্যাটজিপিটি যান, চ্যাটজিপিটি যাওয়ার পরে এখানে লেখেন ইউআরএল, তারপর এটা দিয়ে দেন, নিচে লিখে দেন যে প্রোভাইড 1 or T, আমরা 3 দেই, 3 keywords, provide 3 keywords for Google PPC campaign। ওই যে আমাদের সার্চ এড যেটা আছে সেটাকে PPC ক্যাম্পেইন বলে আর কি। হ্যাঁ, PIG, জি শুনেন, আপনি ইউআরএলটা দিবেন, ইউআরএলটা দেওয়ার পরে আপনি চ্যাটজিপিটির বলে দিবেন যে তুমি আমাকে 3টা কিওয়ার্ড দাও, অর্থাৎ এই লোকে যে কি বিক্রি করে আমি এটা বুঝতেছি না, মানে এইটা হইতেছে সে মার্কেটার হওয়ারই যোগ্য না, এমন একজন লোকের কাজ আর কি। তারপরে মনে করেন যে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে রাখলাম যে এমন একটা ইন্ডাস্ট্রি, যেমন স্যার আপনাদেরকে অনেকগুলো ইন্ডাস্ট্রি রিসার্চ করার জন্য দিছে না, 10-12টা অনেকগুলো ইন্ডাস্ট্রি দেখছিলাম। আমরা একটু যদি ওইটাতে যাই, এটা কি ক্লাস নোটের মধ্যে ছিল নাকি? ক্লাস নোট, ক্লাস নোট, Google's homework, what is bit, যাই হোক, সেই ইন্ডাস্ট্রিগুলার আপনার এখানে কিন্তু ওই যে কফি শপ, তারপর টি শার্ট, তারপর হচ্ছে আপনার প্লাম্বিং সার্ভিস, তারপর হচ্ছে আপনার এইগুলা কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, বুঝতে পারছেন? প্রত্যেকটা এক একটা ইন্ডাস্ট্রি। তো আপনি কিন্তু ওয়েবসাইটে ঢুকলে এটা বুঝার কথা, কোনো কারণে যদি বুঝতে না পারেন তখন আপনি চ্যাটজিপিটির কাছে বললে এই চ্যাটজিপিটি আপনাকে কয়েকটা কিওয়ার্ড দিবে। দেখেন এখানে লেখা আছে কলম্বাস HBSE সার্ভিস, এই যে প্লাম্বিং রিপেয়ার কলম্বাস, কলম্বাস মানে ওই জায়গাটার নাম আর কি, বুঝতে পারছেন? ওই জায়গাটার নাম কলম্বাস। ইমার্জেন্সি ইলেকট্রিক্যাল সার্ভিস কলম্বাস, এই যে দেখেন এগুলো হইতেছে আপনার মাদার কিওয়ার্ড। আপনি যদি এভাবে বের করতে না পারেন, গুগলের কাছে বললে গুগল বের করে দিবে। বাকি এতটুক আপনার যোগ্যতা অবশ্যই থাকতে হবে যে আপনি একটা ওয়েবসাইট দেখলেই বুঝতে পারতেছেন যে ওয়েবসাইটে তারা কি সার্ভিস প্রোভাইড করে। প্লাম্বিং সার্ভিস, এই যে প্লাম্বিং রিপেয়ার, এই জিনিসটা নেন এখান থেকে, এই জিনিসটা নিয়ে তারপর এই যে জায়গাটা স্টার্ট উইথ কিওয়ার্ড, এখানে আপনি এটা এখানে ফেলে দেন, তারপর এটাকে ইন্টার ক্লিক করলেই এরকম হবে। তারপরে যে এটা নেন ইমার্জেন্সি ইলেকট্রিক্যাল সার্ভিস, জায়গাটার নাম নেওয়ার দরকার নাই আপাতত,
এটা এখানে দিয়ে দেন। এইখানে 2-3টা কিওয়ার্ডের বেশি ব্যবহার করবেন না, এই জায়গায় বেশি কিওয়ার্ড ব্যবহার করা লাগে না, বুঝতে পারছেন কি ব্যাপার। প্লাম্বিং রিপেয়ার আচ্ছা, তো এইখানে 2-1টা কিওয়ার্ড নেবেন। তারপর লোকেশনটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। এই জায়গায় লোকেশনে গিয়ে মনে করেন আমরা ইউএসএ তে ওই যে আমরা বায়ারের কাছ থেকে যে ইনফরমেশনগুলো নিব সেখানে কিন্তু টার্গেট লোকেশন নামে একটা অপশন ছিল, তাই না? আপনি কোন এলাকায় অ্যাডটা চালাইতে চান, খুব ধরেন ইউনাইটেড কান্ট্রি দিয়ে দেন, এখান থেকে দিয়ে দিলেন এটা, তারপর সেভ দিয়ে আপনি এখান থেকে গেট রেজাল্ট এই জায়গায় ক্লিক করেন। এইটা হইতেছে যদি আপনি বায়ারের কাছ থেকে আপনার এই ইয়াটা পান, মাদার কিওয়ার্ডটা পান। হ্যাঁ, মাদার কিওয়ার্ডটা যদি পান সেই ক্ষেত্রে আপনার এই কাজটা করবেন। ক্লিয়ার না? দেখেন এখানে সার্চ করার পরে অনেকগুলো বিষয় চলে আসছে। আমরা যে 2টা কিওয়ার্ড দিছিলাম, এই দেখেন আমরা শুরুতে এই 2টা কিওয়ার্ড কিন্তু আমরা দিছিলাম, একটা হচ্ছে প্লাম্বিং রিপেয়ার, একটা হচ্ছে প্লাম্বিং রিপেয়ার সার্ভিস, তাই না? এই 2টা প্রথমে দেখানো হয়েছে। তারপর এই যে জায়গাটা দেখতেছেন এখানে কিওয়ার্ড, তারপর এভারেজ মান্থলি সার্চ, 3 মান্থ চেঞ্জ, এইগুলাকে আপনার ম্যাট্রিক্স বলে, বুঝছেন? এগুলা বিভিন্ন রকম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে আপনি যে অ্যাডটা চালু করছেন বা আপনি যে অ্যাডটা চালাইতেছেন সেই অ্যাডটাকে মেজার করার জন্য, সেই অ্যাডটাকে পরিমাপ করার জন্য, সেই অ্যাডটা ঠিক কতটুকু ভালো কাজ করতেছে সেই বিষয়টা বোঝার জন্যই আপনার বিভিন্ন ম্যাট্রিক্স অবলম্বন করা হয়। সুতরাং ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আমাদের অ্যাডের ভালো মন্দের বিষয়টা জানতে পারি, বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনার এক্সপ্লেন করলে আপনার কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই সিরিয়ালে দেখেন এখানে কিওয়ার্ড লেখা আছে, এখানে কিওয়ার্ড চলে আসছে, দেখেন এই জায়গায় আপনার প্রায় 1403টা কিওয়ার্ড চলে আসছে। প্রথমেই দেখেন এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ দেখেন 10,000 থেকে আপনার 1 লক্ষ বার মান্থলি সার্চ হয়। এর মানে হচ্ছে এই যে প্লাম্বিং রিপেয়ার এই জিনিসটা লিখে মানুষ গুগলে সাধারণত 10,000 থেকে 1 লক্ষ বার মাসে সার্চ করে। যেই মাসে মনে করেন সবচাইতে কম সার্চ হয় সেই মাসে মনে করেন 10,000 হয়, আর সর্বোচ্চ সার্চ হলে আপনার সেটা 1 লক্ষ পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ, এই জন্য আপনাকে এটা 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত এরকম একটা এস্টিমেটেড আপনার একটা সংখ্যা দেওয়া হয়েছে এই জায়গায়, যে বলা হইতেছে এই কিওয়ার্ডটা লিখে সাধারণত 10,000 থেকে 1 লক্ষ বার সার্চ করা হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম এর সার্চ ভলিউম অনেক হাই কিন্তু, তাই না? মানুষ প্রচুর পরিমাণে সার্চ করতেছে, 10,000 থেকে 1 লক্ষ বার মাসে আপনার সার্চ হইতেছে। তারপর দেখেন 3 মান্থ চেঞ্জ, গত 3 মাসের মধ্যে এই কিওয়ার্ডের মধ্যে এই কিওয়ার্ড সার্চ করার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা। মানে হচ্ছে মনে করেন এইটা হচ্ছে মার্চ মাস, হ্যাঁ, ফেব্রুয়ারি এবং জানুয়ারি এই 3 মাসের মধ্যে এই যে 10,000 থেকে এখানে দেখতেছেন না, 10,000 থেকে যে 1 লক্ষ বার যে সার্চ হচ্ছে, এই সার্চ ভলিউমের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা এই জিনিসটা এখানে দেখা যাইতেছে। যদি মনে করেন জানুয়ারি মাসে এই কিওয়ার্ডটা 9,000 সার্চ হয়েছে, মাত্র 9,000 বা 5,000 সার্চ হয়েছে এটা, তারপর মনে করেন যে ফেব্রুয়ারিতে আইসা এটা 10,000 হয়েছে, তারপর মার্চে আইসা সেটা মনে করেন যে আবার বেড়ে তারপর সেটা 15,000 20,000 হলো, তখন এই চেঞ্জেসটা কিন্তু এই জায়গায় থাকবে। এখানে দেখেন 0%, অর্থাৎ গত 3 মাস যাবত এই কিওয়ার্ডের সার্চ ভলিউমের মধ্যে কোনো পার্থক্য নাই, সেই 10,000 থেকে 1 লক্ষ বার সার্চ হইতেই আছে। যদি গত 3 মাসের মধ্যে কোনো পরিবর্তন হইতো সার্চের ক্ষেত্রে, অর্থাৎ সেটা যদি 10,000-এর নিচে চলে আসতো অথবা মনে করেন 1 লক্ষের উপরে চলে যেত, সেই ক্ষেত্রে এখানে আপনার এটা পার্সেন্টেজ আকারে দেখাইতো। মনে করেন যদি মনে করেন 10,000-এর নিচে চলে যাইতো সেই ক্ষেত্রে আপনার মাইনাস দিয়ে একটা সংখ্যা দেখাইতো আর কি, বুঝতে পারছেন? আর যদি মনে করেন 1 লক্ষের বেশি যাইতো সেই ক্ষেত্রে আপনার প্লাস দিয়ে কোনো একটা সংখ্যা দেখাইতো। এই যে নিচে দেখেন এই যে প্লাম্বার্স নিয়ার মি, এই জিনিসটা কিন্তু গত 3 মাসের মধ্যে 900% বেড়ে গেছে সার্চ ভলিউম। মানে বুঝতেই তো পারতেছেন কি পরিমাণ বাড়ছে। এই জিনিসটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্যই বলা, বাকি কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে এইটার তেমন কোনো ভূমিকা নাই, কারণ কোন জিনিসটা আপনার বাড়তেছে কোন জিনিসটা কমতেছে এই জিনিসটা আমাদের এত কিছু না দেখলেও চলবে। বাকি অ্যাজ আ মার্কেটার হিসাবে আপনাকে এই জিনিসটা মনে করেন এই ম্যাট্রিক্সটা আপনার খুব উপকারে আসবে বা খুব কাজে আসবে যখন দেখেন আপনি বুঝতে পারতেছেন যে প্লাম্বার্স নিয়ার মি, হ্যাঁ, এই সার্চ ভলিউম গত 3 মাসে আপনার 900% বাইরে গেছে।
তখন আপনি চিন্তা করতে পারেন খুব ভালো, তো এই কিওয়ার্ডটা তো খুব ভালো পারফর্ম করতেছে। সুতরাং আপনি কিন্তু চাইলে কাউকে প্লাম্বিং ব্যবসার প্রতি ওরে উৎসাহিত করতে পারেন, ওরে বলতে পারেন যে ভাই এই যে কিওয়ার্ডগুলো আছে বা প্লাম্বিং সার্ভিস যারা প্রোভাইড করে ওদের কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউমগুলো দিন দিন বাড়তেছে। অথবা আপনি এটাও করতে পারেন যে এই কিওয়ার্ডটা নিতে পারেন, কারণ হইতেছে গত 3 মাসের তুলনায় এটার সার্চ ভলিউম বাইরে গেছে, তাই না? বিষয়টা এরকম না? এটা হচ্ছে গত 3 মাসের মধ্যে আপনার কি ধরনের চেঞ্জ আসছে। দ্বিতীয় নাম্বার যে ঘরটা এখানে দেখেন যে ওয়াই ও ওয়াই আছে, অর্থাৎ এর মানে হচ্ছে আপনার ইয়ার ওভার ইয়ার, মানে বছরে বছরে আপনার সার্চ ভলিউমের মধ্যে ঠিক কি পরিমাণ চেঞ্জেস আসতেছে। মানে হচ্ছে মনে করেন 2024-এর এটা হচ্ছে অগাস্ট মাস, তাই না? 2023-এর অগাস্ট মাসে এইটার সার্চ ভলিউমের কেমন ছিল এবং 2023-এ এবং আপনার 2024-এর অগাস্ট এবং 2023-এর অগাস্টের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। এই ইয়ার ওভার ইয়ার চেঞ্জ এই জিনিসটা আপনার বছরের আপনি যেই মাসের মধ্যে একটা চালাইতেছেন ঠিক গত 1 বছর আগের আপনার ঠিক ওই মাসের মধ্যে আপনার যদি কোনো চেঞ্জেস এসে থাকে, যদি আপনার সার্চ ভলিউমের মধ্যে কম বেশি হয়ে থাকে, আপনার এই জিনিসটা এখানে দেখায়। মনে করেন 2024-এর আগস্ট মাসে আপনার এটার সার্চ ভলিউম বাইরে গেছে, অথচ এটা সেটা 2023-এ এটা আর কম ছিল, এই জিনিসটা এখানে দেখাবে। বুঝতে পারছেন? দেখেন এটা 900% বাইরে গেছে। এই যে আপনার প্লাম্বিং নিয়ার মি এই জিনিসটা কিন্তু আপনার 900% আপনার বাড়ছে। গত 1 বছর আগে গত 1 বছরের তুলনায় সেটা 1 বছর বেড়ে গেছে। বুঝতে পারছেন? অনেক বেশি বাড়ছে, যে 900% বন্ধু বাইরে গেছে, এই জিনিসটা এখানে দেখাবে। কিন্তু এর নিচের যে কিওয়ার্ডটা আছে শুধুমাত্র প্লাম্বার, দেখেন এটা কিন্তু -90% হয়ে গেছে। অর্থাৎ এটা গত 2023-এর আগস্ট মাসে এটার সার্চ ভলিউম কম ছিল, 90% কম ছিল, যেটা 2024-এর আগস্ট মাসে 90% বাইরে গেছে। বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে ইয়ার ওভার ইয়ার। হ্যাঁ, মানে আমি যেই বছরে একটা চালাইতেছি বা যেই বছরে ফোরকাস্টিং করতেছি, যেই বছরে কিওয়ার্ড রিসার্চ করতেছি, যেই বছরের যেই মাসে সেই মাসের কম্পেয়ারে ঠিক আগের বছরে ওই মাসের কোনো পরিবর্তন হয়েছে কিনা এই জিনিসটা এখানে দেখাবে। তারপর দেখেন এখানে আরেকটা ঘর আছে কম্পিটিশন। এখানে লো আছে, মিডিয়াম আছে, নিচে অনেক জায়গায় গেলে হাইও পাবেন, লো মিডিয়াম, তারপর এখানে হাইও আছে। আচ্ছা যাই হোক, এর মানে হচ্ছে লো হচ্ছে মানুষ এই কিওয়ার্ডটা খুব কম ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? হাই মানে হচ্ছে মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড খুব বেশি পরিমাণে আপনার অ্যাড চালাইতেছে। আপনি কিন্তু এখানে বুঝতে পারতেছেন যে কোন কিওয়ার্ডটা দিয়ে আপনার খুব বেশি পরিমাণে অ্যাড চালাইতেছে, কোন কিওয়ার্ডটা দিয়ে আপনার খুব কম পরিমাণে অ্যাড চালানো হইতেছে। কিন্তু আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন নিয়ম হচ্ছে আপনার লো মিডিয়াম হাই 3 ধরনের কিওয়ার্ড ব্যবহার করা। বুঝতে পারছেন? সবগুলা হাই কিওয়ার্ড ব্যবহার করবেন না, বিশেষ করে যদি মনে করেন বিজনেসটা একদম সম্পূর্ণ নতুন থাকে, সেই ক্ষেত্রে আমরা হাই কিওয়ার্ডগুলো অবশ্যই অ্যাভয়েড করব। কারণ হচ্ছে দেখেন শুরুর দিকে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি কিন্তু খুব কম থাকে। শুরুর দিকে আপনি জানেন আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আপনার হিস্টোরিক্যাল, অ্যাডের হিস্টোরিক্যাল একটা ডেটার উপর একটা স্কোর দেওয়া হয়। আপনি মনে করেন জীবনে কোনো সময় অ্যাডই চালান নাই, হিস্টোরিক্যাল কোনো ডাটা আছে নাকি আপনার কাছে? হিস্টোরিক্যাল কোনো ডাটা নাই, তো সেই ক্ষেত্রে গুগল এমনিতেই মনে করেন যে আপনার অ্যাড কোয়ালিটি কমায় রাখছে। আবার যদি আপনি হাই কোয়ালিটির হাই যে কিওয়ার্ডগুলো আছে, হাই কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে ব্যবহার হইতাছে, ওইগুলা যদি ব্যবহার করেন তো খুব বেশি চান্স আছে যে আপনার অ্যাডটা সামনে আসবে না। কারণ হইতেছে যার অ্যাডের কোয়ালিটি ভালো গুগল তাকেই আপনার সামনে দিবে, তাই না? এখন আপনি নতুন মানুষ, আপনার অ্যাডের কোয়ালিটি খারাপ, আপনি যদি হাই কোয়ালিটির হাই কম্পিটিশনের যে আপনার কিওয়ার্ডগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার খুব বেশি সম্ভাবনা আছে আপনি নিচের দিকেই থাকবেন, সামনে আসতে পারবেন না। কিন্তু যেই আপনার কিওয়ার্ডগুলোর মধ্যে কম্পিটিশন কম, মিডিয়াম অথবা লো, ওইগুলো যদি দেন সেই ক্ষেত্রে খুব বেশি সম্ভাবনা আছে, যদিও মনে করেন মানুষ ওইগুলো দিয়ে আপনার সার্চ কম করে, কিন্তু যখনই সার্চ করে তখনই আপনার সামনে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। বুঝতে পারছেন ভাই? এই জন্য শুরুর দিকে যখন আমাদের অ্যাডের কোয়ালিটি খারাপ থাকে অথবা অ্যাডের কোয়ালিটি কম থাকে, তখন আমরা সাধারণত মিডিয়াম এবং লো কোয়ালিটির যে কিওয়ার্ডগুলো আছে এগুলো ব্যবহার করব। লো কোয়ালিটি না, লো কম্পিটিশন আর কি, কারণ এগুলোর মধ্যে খুব বেশি কম্পিটিশন নাই। মানুষ কম সার্চ দেখ না, কম চার সমস্যা কি, সার্চ কম দিক, বাকি আমার কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি খারাপ থাকার কারণে আমার অ্যাডটা কিন্তু সামনে যাবে, তাই না বিষয়টা?
তারপর দেখেন এখানে আরেকটা অপশন আছে অ্যাড ইমপ্রেশন শেয়ার। এর মানে হচ্ছে মানুষ যে পরিমাণ অ্যাডটা সার্চ করতেছে, রান করা কম হচ্ছে, সার্চ করা কম হইতেছে না। বুঝতে পারছেন? এখানে কম্পিটিশনটা মানে হচ্ছে আপনি আপনি অ্যাড চালাইতেছেন, আপনি যেই বিজনেসটা করতেছেন সেম অ্যাডটা মনে করেন আরো 5-10 জন চালাইতেছে, তাদের মধ্যে কম্পিটিশনটা হইতেছে। ঠিক আছে? কারা সার্চ দিতেছে, কি লিখে সার্চ দিতেছে সেটা ম্যাটার করতেছে না এই জায়গায়। এখানে কম্পিটিশনটা হইতেছে এই যে কম্পিটিশন শব্দটা লেখা, এই কম্পিটিশনটা মানে হচ্ছে আপনার মধ্যে এবং আপনার কম্পিটিটর যারা আছে, সেম বিজনেস করতেছে, সেম কিওয়ার্ড নিতেছে, তাদের মধ্যে কম্পিটিশন হইতেছে। তারা ঠিক কি পরিমাণ অ্যাডটা, তারা ঠিক কি পরিমাণ সেম কিওয়ার্ডটা ব্যবহার করতেছে। বুঝতে পারছেন ভাই? তারপরে অ্যাড ইমপ্রেশন শেয়ার হচ্ছে মানুষ মনে করেন এই জায়গায় লিখলো ডগ ফুড, লিখলো ডগ ফুড, সার্চ করলো। এখন সার্চ করার পর ডগ ফুড এটা কিন্তু খুব হাই অ্যাড ইমপ্রেশনের শেয়ার। আপনার এই যে ম্যাট্রিক্সটা এখানে আছে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এইখানে কিন্তু দেখেন সবগুলো ড্যাশ ড্যাশ দেখাইতেছে, সবারটা, আমারটা ড্যাশ ড্যাশ দেখাইতেছে, আপনাদেরটাও ড্যাশ ড্যাশ দেখাবে। কারণ হচ্ছে যদি মনে করেন প্রিভিয়াস কোনো ডেটা না থাকে, আপনি যদি আগে কোনো অ্যাড না চালায় থাকেন, তার কাছে তো কোনো ডেটাই নাই, সে আপনার এই জিনিসটা কিভাবে দিবে? এই জিনিসটা সে আপনার অ্যাড অ্যাকাউন্টের উপর নির্ভর করে আপনার এখানে একটা স্কোর দেয়। বুঝতে পারছেন? তো যখন মনে করেন যে আপনি আগে কোনো অ্যাড চালান নাই, সেই ক্ষেত্রে এই জিনিসটা ড্যাশ 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 থাকবে, এখানে কোনো প্রকার কোনো কিছু থাকবে না। কিন্তু যদি মনে করেন আপনি কখনো আগে অ্যাড চালাইতেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে একটা সংখ্যা থাকতো। সেই সংখ্যাটা হচ্ছে এই যে মনে করেন যে আমি ডগ ফুড লিখলাম, ডগ ফুড লেখার পরে দেখেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাডটা দেখাইতেছে, তাই না? এখন আমি মনে করেন এমন একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, যেমন মনে করেন লিখলাম কি ডেটা ডেটা স্ট্রাকচার, হ্যাঁ, ডেটা স্ট্রাকচার। এই কিওয়ার্ডের উপর তো ভাই কেউ অ্যাড চালাইতেছে না, তাই না? এই কিওয়ার্ডের উপর তো অ্যাড চালাইতেছে না, এটার উপর অ্যাড চালানোর তো কোনো দরকার নাই, কারণ ডাটা স্ট্রাকচার এটা তো বিক্রি করার মতো কোনো জিনিস না। তো এটা লিখে যখন সার্চ করলাম তখন কিন্তু কোনো অ্যাড ইমপ্রেশন পাইতেছে না। বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু অ্যাডই নাই, মানে অ্যাড না থাকার কারণে আপনার এখানে কিন্তু কোনো ইমপ্রেশন নাই। তো এইখানে অ্যাড ইমপ্রেশন শেয়ার মানে হচ্ছে যেই কিওয়ার্ডটা লিখে কোনো একজন মানুষ সার্চ করতেছে, তার এগেইনস্টে আপনার সেই কি পরিমাণ অ্যাড দেখানো হইতেছে। যদি মনে করেন যে ডগ ফুড এইটা লিখে আপনার যারা সার্চ করতেছে তারা কিন্তু প্রচুর অ্যাড দেখতেছে, তাই না? এখানে কিন্তু যদি মনে করেন আমাদের আগে আপনার অ্যাড চালাইতাম, এখানে দেওয়া থাকতো যে 100%, অর্থাৎ ডগ ফুড লিখলেই মনে করেন অ্যাড সামনে চলে আসে। আর যদি মনে করেন যেহেতু আমরা অ্যাড চালাই নাই এবং ডাটা স্ট্রাকচার এই কিওয়ার্ডটা যদি আমরা নিতাম, তাহলে এখানে মনে করেন 0 দেওয়া থাকতো, কারণ ডাটা স্ট্রাকচার লিখলে কোনো অ্যাড আসে না। তো অ্যাড ইমপ্রেশন শেয়ারের মানে এটাই, যে কিওয়ার্ডটা লিখে মানুষ কোনো কিছু সার্চ করতেছে, এর এগেইনস্টে কি পরিমাণ অ্যাড দেখতেছে। ডাটা স্ট্রাকচার এটার এগেইনস্টে তো কোনো অ্যাডই নাই, তাই না? তো এখানে কিন্তু 0 দেখাইতো, কিন্তু আপনার ডেটা না থাকার কারণে এটা ড্যাশ দিতেছে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? অ্যাড ইমপ্রেশন শেয়ার মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করা হইতেছে এর এগেইনস্টে ঠিক কি পরিমাণ মানুষ অ্যাড দেখতেছে। যদি মনে করেন যে আপনার কিওয়ার্ডটা বাইং হয়, সবাই মনে করেন যে এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড চালাইতেছে, সেই ক্ষেত্রে তো এটা ইমপ্রেশন পাবেই, তাই না? ইমপ্রেশন পাবে, অ্যাডটা দেখবে। আর এমন একটা কিওয়ার্ড ব্যবহার করছে যেটা মানুষ ব্যবহারই করে না, সেই ক্ষেত্রে এখানে ইমপ্রেশন পাবে না, এটা খুবই স্বাভাবিক, তাই না? আর যখন মনে করেন যে কোনো ডেটাই না থাকে তখন এটা ড্যাশ ড্যাশ থাকে। তারপর হচ্ছে টপ অফ পেজ বিট। এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন? বুঝার কথা। টপ অফ বিট আর টপ অফ পেজ বিট মানে হচ্ছে এই যে মনে করেন আমরা ডগ ফুড লিখলাম, এই জায়গায় ডগ ফুড, এটাকে জানি ভাই কি বলে? অ্যাবসলিউট টপ পেজ, তাই না? এটা এনিওয়্যার টপ পেজ, রাইট। তো এর মানে হচ্ছে এখানে দেখাইতেছে এই যে কিওয়ার্ডটা প্লাম্বারস নিয়ার মি, এই কিওয়ার্ডটা যদি তুমি ব্যবহার করো এবং তোমার অ্যাডটা যদি প্রথম পেজের শুরুর দিকে থাকে, এখানে টপ পেজ মানে হইতে শুরুর দিকে থাকা, সেটা অ্যাবসলিউট টপ পেজ হইতে পারে, এনিওয়্যার টপ পেজ হইতে পারে, বাকি এর মানে হচ্ছে আপনার এই শুরুর দিকে থাকা আর কি। শুরুর দিকে যে 3-4টা অ্যাড থাকে না, এইগুলো উদ্দেশ্য। তুমি যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করো
এবং তোমার অ্যাডটা যদি শুরুর দিকে দেখানো হয় এবং কোনো একজন মানুষ যদি সেই অ্যাডে ক্লিক করে, সেই ক্ষেত্রে সর্বনিম্ন $11.38 কাটতে পারে। বুঝতে পারছেন? এর হিসাবটা বুঝতে পারছেন? এর পাশেই দেখেন লেখা আছে টপ পেজ অফ বিট হাই রেঞ্জ। এটা হচ্ছে সর্বনিম্ন $11 কাটতে পারে আর সর্বোচ্চ $66 পর্যন্ত কাটতে পারে। কখন? যখন মনে করেন যে কেউ একজন প্লাম্বারস নিয়ার মি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো এবং শুরুর দিকে আপনার অ্যাডটা আসলো, এখানে লেখা আছে কিন্তু টপ অফ পেজ, পেজের শুরুর দিকে, সেটা হইতে পারে অ্যাবসলিউট টপ পেজ অথবা এনিওয়্যার টপ পেজ, বাকি শর্ত হচ্ছে শুরুর দিকে। এই যে শুরুর দিকে যে 3-4টা অ্যাড থাকে না, এইখানে যদি তোমার অ্যাডটা দেখায়, তারপর যদি কেউ একজন ক্লিক করে, সেই ক্ষেত্রে তোমার 11 সর্বনিম্ন টাকা কাটবে, সর্বোচ্চ $66 পর্যন্ত টাকা কাটবে। এইখানে কিন্তু দেখেন এই যে আপনার এই যে টাকার পরিমাণটা, এটা কিন্তু আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম, তারপর হচ্ছে আপনার এই যে চেঞ্জেস, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার টাকার পরিমাণটা বাড়তে থাকে। বুঝতে পারছেন? যেই কিওয়ার্ডের মনে করেন যে সার্চ ভলিউম অনেক বেশি, মানুষ প্রচুর পরিমাণে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো সাধারণভাবেই ওই কিওয়ার্ডগুলোতে আপনার যদি আপনি অ্যাড চালান, সেই ক্ষেত্রে অ্যাডের কস্ট অনেক বেড়ে যায়, কারণ সবাই এটা দিয়ে আপনার অ্যাড চালাইতেছে। বুঝেন নাই? মানে মার্কেটিং এর পরিবেশে আরেকটা কথা আছে যে আপনার ওই ডিমান্ড থাকলে কিন্তু সাপ্লাই হয়, অর্থাৎ চাহিদা থাকলে কিন্তু যোগান বাড়ে, তাই না? ঈদের সময় দেখছেন না, গাড়িওয়ালারা এমনিতেই মনে করেন যে ওদের যাত্রীদের অনেক চাপ, বৈশা থাকা লাগতেছে না, তারপরে মনে করেন যে 10 টাকার ভাড়া 50 টাকা পর্যন্ত নিতেছে। বিষয়টা এরকম না? সেম জিনিসটা কিন্তু এখানে ঘটছে। গুগল দেখতেছে এইখানে এমনিতেই মনে করেন যে অ্যাডভার্টাইজার যারা আছে, যারা বিজনেস ওনার, তারা এমনিতেই মনে করেন যে এই কিওয়ার্ডটা লিখে প্রচুর পরিমাণে অ্যাড চালাইতেছে, তারা এমনিতেই লাভবান, কারণ সবাই মনে করেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, অ্যাড চালাইতেছে। ওরা করছে কি, যেহেতু মনে করেন ডিমান্ড অনেক বেশি বা সাপ্লাই বাড়াইয়া দিছে, যেহেতু ডিমান্ড অনেক বেশি সবাই মিলে অ্যাড চালাইতেছ, যা বাজেট বাড়াইয়া দিছে। আপনি চিন্তা করেন, এই যে আমরা ওই ম্যানুয়াল সিপিসি পড়ছিলাম, ম্যানুয়াল সিপিসির মধ্যে কিন্তু আমরা একমাত্র নিজের থেকে একটা টাকা নির্ধারণ করে দিতে পারি, তাই না? আর অটোমেটেড বিডিং যেগুলো আছে, যেগুলো আমরা গুগলের উপরে ছাইরা দেই, এইগুলোর মধ্যে কিন্তু বস আপনার এই টাকাগুলো কাটবে। দেখেন মানে কত বেশি পরিমাণে টাকা কাটতেছে। এই টাকাগুলো কিন্তু আপনি গুগলের উপরে যখন ছাইরা দিবেন, তখন এই গুগল নিজের মতো করে টাকাটা কাটতে থাকে প্রত্যেক ক্লিকে। সেই ক্লিকে আপনার মানে কেউ কিনুক আর না কিনুক, গুগল অ্যাডস কিন্তু আপনার অনেক বেশি এক্সপেন্সিভ। গুগল অ্যাডস সবাই চালাইতে পারে না। বুঝতে পারছেন? হ্যাঁ, না, মানুষ অনেক বেশি বেনিফিটেড তো। যারা মনে করেন যে এই যে দেখেন $11 মনে করেন যে একটা ক্লিকের পিছনে খরচ করতেছে, আপনার কি মনে হয় ওরা এতই বোকা যে বিজনেসের লস দিয়ে তারপরে এত টাকা গুগলে দিয়ে দিতেছে? ডেফিনেটলি না। $11 খরচ করে মিনিমাম তার $50 এখান থেকে লাভ আছে। বুঝতে পারছেন? বিশেষ করে যারা ড্রপ শিপার আছে, যারা ড্রপ শিপিং এর বিজনেস করে, তারা এগুলো করে। আর গুগল অ্যাডস সাধারণত মানে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, বাংলাদেশে একটা কথা আছে, কয়েক হাজার টাকা হইলে বিজনেস করা যায়, একটা কথা আছে না? গুগল অ্যাডস এর মধ্যে এই ধরনের কোনো কথাবার্তা নাই। কয়েক হাজার টাকা হইলে আপনি অ্যাডের অ্যাকাউন্টও খুলতে পারবেন না। বুঝতে পারছেন? গুগল অ্যাডসে অ্যাড চালাইতে গেলে প্রচুর পরিমাণে আপনার বাজেট থাকা লাগে আর, ঠিক আছে? এবং গুগল অ্যাডসে আপনার যেরকম গুগল অনেক বেশি টাকা কাটে, প্রচুর পরিমাণে রেভিনিউ দেয় গুগল। এবং গুগল যেরকম মনে করেন যে চমৎকার ভাবে আপনার একটা অ্যাড অপটিমাইজ করতে পারে, অন্য কোন প্ল্যাটফর্ম পারে না, সম্ভব না। কারণ গুগলের কাছে অনেক বেশি ডেটা থাকার কারণে সে বুঝতে পারে যে মানুষের ইনটেন্টটা বুঝতে পারে। আমরা সামনে অডিয়েন্স শিখবো, এখানে একটা অডিয়েন্স আছে আপনার ইন মার্কেট অডিয়েন্স। এর মানে হচ্ছে আপনি যদি ওটা সিলেক্ট করেন, গুগল আপনার একটা ওই লোকদের কাছে নিয়ে যাবে যারা এখনই কিনবে, যারা এক্সপ্লোরেশন মোডে নাই। কারণ বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতেছে, ওরা হইতেছে এক্সপ্লোর মোডে আছে। যে মনে করেন যে আসলেই কিনবে, গুগল এত বেশি মনে করেন যে মানুষের ইন্টেন্ট বুঝতে পারে, তাদের কাছে একটা নিয়ে যায়। কারণ হচ্ছে কি জানেন, ওই যে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতেছে যে দোস্ত আমি এটা কিনবো, গুগল বুঝতে পারতেছে ওই দিক থেকে সব ডেটাগুলো সে কালেক্ট করতেছে। অথবা মনে করেন কোনো জায়গায় চ্যাট করতেছে, ওইখান থেকে গুগল ডেটা কালেক্ট করতেছে। অথবা মনে করেন যে আপনার বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইটের নিচে গিয়া আপনার ওদের সাথে কন্ট্যাক্ট করতেছে এবং বলতেছে যে আপনাদের যে এই পণ্যটা, এইটা আপনার মানে নেগোসিয়েশন করতেছে আর কি, কথাবার্তা চালায়া যাইতেছে। বুঝতে পারছেন? বার্গেটিং করতেছে, দাম দর করতেছে। তখন সে বুঝতে পারে যে এই লোক এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা। বুঝতে পারছেন ভাই?
তারা নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান হয় কিনা জানি না আমি, বাকি এটা নিষিদ্ধ, কিন্তু তারা নিজেরাও বলে আমরা ডাটা আদান প্রদান করি না। তারপরেও মনে করেছেন যে ওরা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হিসেবে ডাটা আদান প্রদান করতেও পারে, আবার নাও করতে পারে, এটা আমরা জানি না, এগুলো একদম সিক্রেট বিষয়। বাকি এগুলো কিন্তু মারাত্মক অপরাধ, ডেটা আদান প্রদান করা, বুঝতে পারছেন? এক প্ল্যাটফর্ম আরেক প্ল্যাটফর্মের সাথে ডেটা আদান প্রদান করা সম্পূর্ণ নিষেধ এটা। পাওয়া যায় না, সেটাই আর কি, এটাই বললাম আর কি। যদি মনে করেন যে এটা আপনার নিয়ম কানুন অনুযায়ী নিষেধ, বাকি হয়তো ওরা ডেটা আদান প্রদান করতে পারে, ওদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকতে পারে, বুঝতে পারছেন? যাই হোক, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। টপ অফ পেজ বিট লো রেঞ্জ এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, বুঝতে পারছেন ভাই? অর্থাৎ এই কিওয়ার্ড লিখে কেউ একজন সার্চ করলো, আপনার একটা সামনে আসলো, সে সেখানে ক্লিক করলো, সেক্ষেত্রে গুগল এই টাকাটা কেটে নিবে আপনার কাছ থেকে। এই আপনার প্লাম্বিং সার্ভিস, মানে এইগুলো আপনার প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তো এই দেখেন দেখেন অবস্থা, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখছেন 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত মাসে সার্চ হয়, মানে অনেক বেশি, অনেক বেশি পরিমাণে সার্চ হয়, যার কারণে কিন্তু গুগল এত বেশি টাকা কাটতেছে, ঠিক আছে? কিন্তু যেগুলোর আপনার সার্চ ভলিউম কম, মানুষ সাধারণত এত বেশি সার্চ করে না, ওইগুলাতে সাধারণত কাটে কত, $1, 50 সেন্ট, এরকমও কিন্তু কাটে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমরা পুরো ইন্টারফেসটা এখান থেকে বুঝতে পারলাম। এই কলাম যে সেকশনটা আছে, আপনি এখানে ক্লিক করার পরে এখানে আরো কিছু অপশন পাবেন। কলামস অর্গানাইজড বাই টাইপস, আচ্ছা এখানে এটা নতুন অ্যাড অ্যাকাউন্ট বললে হয়তো দেখাইতেছে না আমার। হ্যাঁ, লো আর মিডিয়াম মিলিয়ে নিবেন আর কি। বাকি অবশ্যই সেই কিওয়ার্ডটা যেন আপনার বাইং মোটিভ হয় আর কি, মানে কিওয়ার্ডটা দেখলেই মনে হয় যে লোকটা আসলে কিনবে, বুঝলেন নাই? মানে ওইটা হইতেছে মেন কথা। লো আর মিডিয়াম এগুলো হইতেছে পরের কথা, বুঝতে পারছেন? প্রথমে বিষয়টা দেখতে হবে কিওয়ার্ড দেখার পরে কি মনে হইতেছে কিনা এই লোকটা আসলে কিনবে কিনা, এই জিনিসটা আপনার প্রথমে বুঝতে হবে। এইটা বোঝার পর তারপর মনে করেন যে আপনি লো আর ইয়াগুলো নেবেন। আচ্ছা, কলমে ক্লিক করার পর এইখানে আর কয়েকটা অপশন আসার কথা, আমার পুরাতন অ্যাকাউন্টে দেখাইতেছে, এখানে নতুন অ্যাকাউন্টে হয়তো দেখাইতেছে না। যাই হোক, এখানে আরো কিছু ম্যাট্রিক্স আছে আর কি। এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে, মনে করেন যে অর্গানিক ভাবে ঠিক কি পরিমাণ মানুষ আসতেছে, অর্গানিক ভাবে এই কিওয়ার্ডটা লিখে ঠিক কি পরিমাণ মানুষ আসে, এই জিনিসটা আপনি এখানে দেখা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, কোথায়? এই যে এখানে, ও আচ্ছা, অ্যাড ফিল্টার না, এইটা হচ্ছে অর্গানিক এভারেজ পজিশন। অর্থাৎ এই আপনার এইখান থেকে যদি আপনি ম্যাট্রিক্স আছে এখানে একটা, দাঁড়ান আমি দেখাই, এখানে ম্যাট্রিক্সটা যদি দেন তখনই এটা ফিল্টার করতে পারবেন, বুঝতে পারছেন? ম্যাট্রিক্সে যদি না দেওয়া থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ফিল্টার করতে পারবেন না। আমি আপনাকে আরেকটু বুঝাই। অ্যাড ফিল্টার এখানে যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু এখানে অনেক কিছু ফিল্টার করতে পারি। যেমন এই দেখেন অ্যাড ইমপ্রেশন শেয়ার, আমরা এটা ক্লিক করার পর আমরা এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, মনে করেন যে 10% যেগুলো আছে এগুলো আমরা দেখতে চাই। অ্যাপ্লাই করার পর দেখবেন যে কিওয়ার্ড পুরো জিরো হয়ে যাবে, কারণ 10% এখানে কোনো কিছুই নাই, বুঝতে পারছেন? 10% অ্যাড ইমপ্রেশন শেয়ার কোনো কিছু আছে নাকি? অ্যাড ইমপ্রেশন শেয়ার তো এখানে 0 দেখাইতেছে। আবার আমরা যদি এখান থেকে অ্যাড ফিল্টারে গিয়ে এখানে গিয়ে আপনার ফিল্টার করলাম, এই যে অর্গানিক এভারেজ পজিশন, আমরা এটা দিলাম, ভ্যালু দিলাম মনে করেন যে 10 দিয়ে দিলাম, হ্যাঁ 10 দিলাম, দেখবেন আপনার এখানে আসছে, তাই না? অর্গানিক এভারেজ পজিশন, এখানে ম্যাট্রিক্সটা থাকলে সুবিধা হইতো, ম্যাট্রিক্সটা এখানে দেখা যায় কলামের ঘরে যাওয়ার পর অল কলামস টাইপস। যাই হোক, আমি আমার অন্য অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আমি কিছু সেভ করে রাখছিলাম, এখানে যাওয়ার পর এই যে কলাম যে অপশনটা দেখতেছেন না, এরকম আসার কথা, বুঝতে পারছেন? এই দেখেন এভারেজ মান্থলি সার্চ, তারপর হইতেছে 3 মান্থ চেঞ্জেস, যে নীল যে দাগগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। কি যে কম্পিটিশন, ইন্ডেক্সড ভ্যালু, অর্গানিক এভারেজ পজিশন, এগুলো যদি আমরা এখান থেকে দিয়ে দিই ওইখানে দেখা যাবে। অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর নিচের দিকে আমরা চলে আসি, নিচের দিকে আসার পর এই যে দেখেন, একটু বড় করে যা,
এই যে কম্পিটিশন ইন্ডেক্সড ভ্যালু আপনি দেখেন আপনার এটা দেওয়া নাই। তারপর হচ্ছে অর্গানিক এভারেজ পজিশন, দেখছেন এটা কিন্তু আমরা এই কলাম থেকে দেওয়ার কারণে আসছে। আমরা যদি আবার কেটে দিই এখান থেকে কলামে যাওয়ার পর এটাকে এই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো যদি আমরা কেটে দেই দেখবেন এখান থেকে নাই হয়ে গেছে। এই দেখেন এখানে আর নাই কোনো কিছু, অ্যাকাউন্ট স্ট্যাটাসের পরে আর কোনো কিছু নাই। বুঝতে পারছেন ভাই? মানে এইগুলো প্রত্যেকটা হচ্ছে ম্যাট্রিক্স, কিন্তু এখানে ডিফল্ট ভাবে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে এগুলো যথেষ্ট, এর চাইতে বেশি কোনো কিছু লাগে না। তারপর আমরা আগের জায়গায় চলে যাই। এখানে দেখেন আচ্ছা ক্যান্সেল করে দিই, এইটা তো গেল কলাম, এটা না বুঝলেও চলবে। তারপর এখানে আপনার আরেকটা অপশন আছে দেখেন কিওয়ার্ড, এই যে রিফাইন কিওয়ার্ডস, এটা দেওয়ার পর এখানে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড, তারপর সার্ভিস, তারপর হচ্ছে রিসোর্স, এগুলো হচ্ছে আপনার দেখেন এখান থেকে যদি আপনি এখানে দেখেন 1403টা কিওয়ার্ড আছে না, আমরা যদি মনে করেন এটা আনটিক করে দেই মাত্র 2টা কিওয়ার্ড আছে, অর্থাৎ সবগুলাই কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড মানে হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি যে আছে যারা মনে করেন প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, ওরা সাধারণত এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। আনব্র্যান্ড হচ্ছে যে আপনার ব্র্যান্ড কিওয়ার্ড না, আসলে ব্র্যান্ড কিওয়ার্ড আনব্র্যান্ড বলতে কোনো কিছু থাকার কথা না, কারণ যারা মনে করেন যে অ্যাড চালাইতেছে তাদের প্রত্যেকের কিন্তু ওয়েবসাইট আছে এবং তাদের প্রত্যেকেরই আপনার ব্র্যান্ড আছে, তাই না? ব্র্যান্ড আছে মানে একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটের এগেইনস্টে কিন্তু সে অ্যাডটা চালাইতেছে। কিন্তু যখন মনে করেন যে আপনি আনব্র্যান্ড করে দিয়েছেন তখন কিন্তু কোনো কিছু থাকার কথা না, তখন জেনেরিক কিছু কিওয়ার্ড থাকার কথা, যেমন প্লাম্বিং, রিপেয়ারিং, এই ধরনের কিওয়ার্ড থাকার কথা। এই ধরনের কিওয়ার্ডে তো মানুষ আসে না, তাই না? এই জন্য আপনার ব্র্যান্ড এবং আনব্র্যান্ড কিওয়ার্ডগুলো আমরা এই জায়গা থেকে রাখবো। এই দেখেন এখানে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের নাম, বুঝতে পারছেন? আপনি যদি এখান থেকে আপনি কপি করেন, এখান থেকে কপি করে যদি আপনি এখান থেকে কপি করে তারপর এখানে সার্চ করেন দেখবেন একটা ব্র্যান্ড চলে আসবে এই জায়গায়। এই যে দেখছেন আমরা ওইখান থেকে নাম যে নামটা উঠে নিয়ে আসছি না, এটা কিন্তু এই ব্র্যান্ডের। মানে কিওয়ার্ড রিসার্চ কতটুকু ইফিশিয়েন্ট, সে একদম ব্র্যান্ডের নাম সহ দেয়া দিতেছে। এই যে প্লাম্বার প্রো এটা লিখে যদি আমরা এখানে সার্চ করি দেখবেন এটা একটা ওয়েবসাইট চলে আসবে, এই যে প্লাম্বার প্রো সার্ভিস, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নাম। আপনি চাইলে ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো নিতে পারেন, আপনি অবশ্যই ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো নেবেন, বুঝতে পারছেন? আবার কখনো কখনো মনে করেন যে আপনি এই যে প্রসিদ্ধ খুব ব্র্যান্ডগুলো আছে, যেমন মনে করেন অ্যামাজন, হ্যাঁ, এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে না, তো অনেক সময় দেখা যায় কি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, মনে করেন যে একটা এই পিনাট বার, এক ধরনের বাদামের একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, অর্গানিক একটা প্রোডাক্ট আর কি, আপনি বা মধু বিক্রি করতেছেন, ঠিক আছে, আপনি মনে করেন হানি লিখলেন, তারপরে এই জায়গায় মনে করেন ব্র্যান্ড কিওয়ার্ডের মধ্যে মনে করেন যে অ্যামাজনের নামও আছে। ব্র্যান্ড কিওয়ার্ড আপনি যদি এটাকে টিক করে দেন, এর মানে হচ্ছে আপনার অ্যামাজন হানি লিখে অনেকেই সার্চ করে না, সেগুলো চলে আসবে। আপনি যদি মনে করেন অ্যামাজনটা এখানে আনটিক করে দেন, তাহলে অ্যামাজনের যে কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ আপনার যারা কিওয়ার্ডের সাথে অ্যামাজনের নাম লেখে, যারা কিওয়ার্ডের সাথে আপনার আলিবাবার নাম লেখে, এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ড, ঠিক আছে। আপনি যদি এখানে অ্যামাজন আনটিক করে দেন তাহলে অ্যামাজনের কিওয়ার্ডগুলো চলে যাবে। আপনি যদি এখান থেকে মনে করেন যে আলিবাবার নামটা আনটিক করে দেন, এগুলো চলে যাবে। এই দেখেন এখানে অল আওয়ার্স ইমার্জেন্সি প্লাম্বার, এটা কিন্তু একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা যদি আপনি আনটিক করে দেন তাহলে এই ব্র্যান্ডের নাম লিখে আপনার যেসব কিওয়ার্ড আছে এগুলো চলে যাবে, বুঝতে পারছেন ভাই? এটা হইতেছে আপনার ব্র্যান্ড নন ব্র্যান্ডের ব্যাপার সেপার আর কি। এই রিফাইনগুলো আপনারা এখানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ধরে ধরে দেখবেন, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনি দেখেন নাই, তো এই জন্য আমি আপনাদেরকে আবার একটু হাতে ধরে দেখা যাইতেছি। রিফাইন কিওয়ার্ড গেল, তারপর কলাম গেল, তারপর এখান থেকে আপনি ফিল্টার করতে পারেন, কিওয়ার্ড ধরে ফিল্টার করতে পারেন। এই কিওয়ার্ডের মধ্যে আপনার 3 ধরনের কিওয়ার্ড আছে না, একটা হচ্ছে আপনার লো, হাই আর মিডিয়াম আছে। আপনি চাইতেছেন শুধুমাত্র না, তাদের কাছে যাবে কেন? আপনি যদি সেম কিওয়ার্ডটা ব্যবহার করেন, সার্চ দেওয়ার পর আপনার একটা সবার সামনে আসবে। তারটা যদি 1 নম্বরে থাকে তাহলে আপনারটা 2 নম্বরে থাকবে, কারণ সেম কিওয়ার্ড ব্যবহার করতেছেন তো, বুঝছেন নাই? কিওয়ার্ড তো সেম ব্যবহার করতেছেন, মানে এইগুলো হইতেছে আপনার সামনে যাওয়ার মাধ্যম, বিভিন্ন কলা কৌশল আর কি, ঠিক আছে। আর না হয় কি এমন আননোন কিছু কিওয়ার্ড ব্যবহার করছেন, আপনার একটা মনে করেন 3 নাম্বার পেজে গেছে গা, 3 নাম্বার পেজে গেলে তো আপনার অ্যাড কেউ দেখবেই না। 3 নাম্বার পেজে কেউ যায় নাকি, শুরুর দিকে এক জায়গায় ক্লিক করে দেয়, বুঝেন নাই? এই জন্য আপনার এই কিওয়ার্ডগুলো দিয়ে সামনে যাওয়ার একটা প্রচেষ্টা চালানো আর কি। আমরা যদি এখানে লো কিওয়ার্ড লিখে অ্যাপ্লাই করি, দেখেন এখানে কম্পিটিশন আমাদের শুধুমাত্র লো গুলোই দেখাবে, অন্য কোনো, আমরা একটু অপেক্ষা করি। কিওয়ার্ড টেক্সট কন্টেইন লো, প্লাম্বার হ্যাভ বিন রিমুভড। এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো লো কিওয়ার্ড
কিওয়ার্ড HIGH হাই। এখান থেকে কম্পিটিশন, আচ্ছা এই দেখেন এখান থেকে কম্পিটিশন শুধুমাত্র লো যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো চলে আসছে, দেখতে পেয়েছেন? আপনি চাইতেছেন শুধুমাত্র লো কিওয়ার্ডগুলো যেন আপনাকে দেখানো হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এটাকে করতে পারেন। আপনি যদি চান শুধুমাত্র হাই যে কিওয়ার্ডগুলো আছে, হাই কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখতে চাইতেছেন, দেখেন এখানে হাই যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো চলে আসছে। কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এক্সেল শিটে, যেটা সার্চ দেখাইছে আপনাকে, এটা আমি আপনাকে নাই দেখাইলাম। আরেকটা হচ্ছে যে এই যে আপনার একটা এক্সেল শিট আছে, এই জিনিসটা কিন্তু গ্রুপে দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে আপনাদের যে ইয়াটা আছে না, গুগল ডক্স এর যে মূল ফাইলটা আছে, আপনি এখানে গেলে কিওয়ার্ড রিসার্চ একটা টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে টেমপ্লেটটা আছে না, এখানে ক্লিক করার পর প্রত্যেকেই এই জিনিসটা এরকম দেখবেন। এই জিনিসটা এডিট করা যায় না, বুঝতে পারছেন? এটাকে আপনারা করবেন কি, ফাইলে গিয়ে তারপর এটাকে করবেন, মেগা কপি, একটা কপি করবেন, তারপর নিজের মতো করে একটা নাম দিয়ে দিলেন। এখানে নাম দিলেন মনে করেন যে কিওয়ার্ড SEARCH, ঠিক আছে? কিওয়ার্ড সার্চ দিলাম আর কি একটা নাম। দেওয়ার পর এই জিনিসটা একদম আপনার তখন এডিট করার মতো একটা অপশন চলে আসবে, তখন আপনি চাইলেই এটাকে আপনি এডিট করতে পারবেন। এটাকে ধরে তারপর এইভাবে ধরে মনে করেন যে এটাকে পুরোটা ধরে এখান থেকে কেটে দিলে আপনার এই যে দেখেন এটা নাই হয়ে যেতেছে কিন্তু, ঠিক আছে? এটাকে একেবারে পরিষ্কার করে দিবেন। এটা এখান থেকে বাস, এটা এখান থেকে এই যে চলে গেছে। তারপর মনে করেন এই পুরোটাকে ধরে এক্সেলের ক্লাস মোটামুটি শিখবেন, বুঝতে পারছেন? এক্সেলে কিন্তু প্রচুর কাজ, এক্সেলের কাজ না শিখলে কিন্তু আপনার সমস্যা আছে সামনে। তারপর এখানে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন সেই কিওয়ার্ডগুলো আপনার এখান থেকে নিয়ে আসবেন। কিওয়ার্ড কিন্তু আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ডগুলো পড়বেন, বুঝতে পারছেন ভাই? যে আমরা বলতেছিলাম 200-300 কিওয়ার্ড থাকে, সেগুলোর মধ্যে আপনার 10-12টা কিওয়ার্ড আমরা নিই। মনে করেন যে এই কিওয়ার্ডটা আপনার পছন্দ হয়েছে, এটাকে নিয়ে যান, এটাকে নিয়ে এখানে আপনার এখানে রাখেন, হ্যাঁ? তারপর হচ্ছে এভারেজ, আপনার মান্থলি সার্চ, তারপর কম্পিটিশন, তারপর টপ। এই জিনিসটা কিন্তু আপনার ক্লায়েন্টকে পাঠানো লাগে, বুঝতে পারছেন? 10-12টা কিওয়ার্ড এবং কিওয়ার্ডের আপনার মান্থলি এভারেজ সার্চ, কম্পিটিশন, এইটার মধ্যে আপনার কিছু সংযোজন বিয়োজন হয়। সে মনে করেন যে আরো 2টা কিওয়ার্ড অ্যাড করে, হ্যাঁ, অথবা মনে করেন যে আরো 2টা কিওয়ার্ড মাইনাস করে দেয়। এভাবেই আপনার কিওয়ার্ডগুলো আপনার আদান প্রদান করা হয়, ভাই বুঝতে পারছেন? তারপর আমরা এখানে যদি চলে আসি, এ তো গেল আপনার কিওয়ার্ড রিসার্চ। এখানে আর কোনো কিছুই নাই বোঝার মতো, বাস এভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপর চলে আসেন, আচ্ছা এই কিওয়ার্ড রিসার্চ, এই যে আমরা এতক্ষণ যা দেখলাম, এইটার মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে কি? বাংলা কিওয়ার্ড সাধারণত কেউ করে না, সেটাই বললাম আর কি। যারা বাংলাদেশে বিজনেস করে এবং গুগল অ্যাড চালায়, তারাও সেই ইংরেজিতে চালায়। বাংলাদেশে কয়েকটা কোম্পানি মাত্র গুগল অ্যাড চালায়, সবাই চালাইতে পারে না, তো অনেক খরচ। এর মধ্যে বড় বড় ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে এগুলাই সাধারণত চালায়, দারাজের মতো কোম্পানি, অথবা মনে করেন যে আপনার আরং, লারিফ, ঠিক আছে, ওরাই সাধারণত এগুলো করে। আপনি সার্চ দিয়ে দেখেন, রিপিট হচ্ছে মনে হয়, দেখেন তো এটা। যাই হোক, বাংলা কিওয়ার্ড দিয়ে সাধারণত কেউ সার্চ করে না। ইকোটা বেড়ে গেছে হঠাৎ করে, আরে ভাই একজন দেখেন না এটা প্লিজ। বাকি আমার কাছে যেটা মনে হইতেছে, আপনারা কিন্তু একেবারেই নতুন, আপনাদের কাছে যদি এই ম্যাট্রিক্স গুলো না দেখানো হয় আপনারা আরো কিছু বুঝবেন না। এই জন্যই মূলত আমি এই ক্লাসটা নিতে চাই, বুঝতে পারছেন? আপনারা যদি মনে করেন আরেকটু পুরাতন হইতেন, মানে এই দেখেন এক্সপ্লোর করার, আমি 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 জানি আপনাদের সেই এক্সপ্লোরেশন মাইন্ডে এখনো তৈরি হয় নাই। প্রত্যেকটা জিনিস যে মনে করেন যে খুঁজা খুঁজা শিখতে হইব, আমারও এই মাইন্ডটা ছিল না। আমি প্রোগ্রামিং এ থাকার কারণে আমি মনে করি এই মাইন্ড আমার তৈরি হয়েছে। আমাদের প্রচুর জিনিস নিজে নিজে শিখতে হইতো, বুঝতে পারছেন? প্রোগ্রামিং এর প্রত্যেকটা ছোট ছোট বিষয় আমাদের নিজে নিজে শিখতে হইতো।
তো ওইটা করতে গিয়ে আমার যেটা হয়েছে, আমি যখন মার্কেটিং এ সুইচ করছি, যখন আমি যে বিষয়টা বুঝি না, আমি কাউরে জিজ্ঞাসতাম না, আমি সরাসরি গুগল করতাম, গুগলে দেখতাম, এবং এই বিষয় মানে মোট কথা এই জিনিস আমি নিজে নিজে হল করার চেষ্টা করতাম, এবং এই জিনিসটা আমার পার্সোনালি খুবই কাজে আসছে, খুবই কাজে আসছে। যারা মনে করেন দেখেন, যারা মনে করেন ভালো মানের আপনার মার্কেটিং এর কোর্স করায়, হ্যাঁ, ভালো মানের মার্কেটিং এর, আমি জেন দেন কোর্সের কথা বলতেছি না, মানে থিওরিক্যাল কোর্স যারা করায়, এদের মধ্যে কয়েকটা প্রতিষ্ঠানে আছে, এর মধ্যে আপনার স্কিল আপার, যেটা এই যে নিয়ামুল স্যার যেখান থেকে করছে, আমি নিজেও যেখান থেকে আগে কোর্স করছিলাম, ওরা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ, এবং এটা মানে সুনামধন্য, একদম সুনামধন্য প্রতিষ্ঠান। তো ওরা প্রচুর থিওরিক্যাল পড়াশোনা করায়, কারণ হইতেছে কি, ওইটার যে মেন্টর আছে উনি নিজে বিজনেসের উপর বিবিএ করছে, বুঝতে পারছেন, বিজনেসের উপর ওনার 4 বছর পড়াশোনা আছে, এবং উনি পাইথন ইঞ্জিনিয়ার, যার কারণে উনি প্রচুর টেকনিক্যাল বিষয় পড়ায়, প্রচুর বিজনেসের জিনিস পড়ায়, সবকিছু মিলাইয়া মনে করেন যে একটা চমৎকার একটা মার্কেটিং কম্বাইন এটা, ঠিক আছে। এই জিনিসটা আপনার অন্য কোথায় কেউ দেয় না ওইভাবে, জানাই তো নাই, এত কিছু জানেই না কেউ, আপনাকে কে দিবে, কিভাবে দিবে, বুঝেন নাই। তো আমি যেহেতু মনে করেন যে টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তা আমি কিছুটা রিলেট করতে পারছি আর কি, কারণ আমি তো প্রায় দীর্ঘদিন ছিলাম ওই জায়গায়। আমরা কিন্তু প্রায় আপনার ব্যাকএন্ডের উপরে কাজ করছি অনেক, ঠিক আছে, যেটাকে আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে আর কি, জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে লারাভেল, পিএইচপি, এগুলোর উপর প্রচুর কাজ করা হয়েছে। আমি রিসেন্টলি আপনার শিখতেছি, ওয়ার্ডপ্রেস শিখতেছি, বুঝতে পারছেন। ওয়ার্ডপ্রেসের কাজ আমার জন্য দেখলাম একবার পানিবাত হয়ে গেছে, কারণ যেই কাজগুলো আপনার কোডিং করে করে লাগতো, এই জিনিসগুলো আপনার এখন খুব ইজিলি করা যায় ওয়ার্ডপ্রেসে করি। আচ্ছা, এখন মনে করেন কোনো কারণে আপনার কাছে ওই যে কিওয়ার্ড নাই, মাদার কিওয়ার্ড নাই, বুঝতে পারছেন, মাদার কিওয়ার্ড না থাকলে এই যে আপনি এখান থেকে যে একটা ওয়েবসাইট নিয়ে আসবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টে যে ওয়েবসাইটটা দিবে, মনে করেন কয়েকটা নাম খুব ঘুরে ফিরে এগুলাই চলে আসে, ডগ ফুড, এখানে যাবেন, বুঝছেন, যাওয়ার পরে মনে করেন যে ক্লায়েন্টে, এই দেখেন এইটা কিন্তু আপনার বিভিন্ন পেজ, এটা কাইটা দিবেন, মানে একটা ওয়েবসাইটের মেইন ডোমেইন কিন্তু .com পর্যন্ত, বা এক্সটেনশন যেটা আছে .com, .org, .xyz, বুঝতে পারছেন। এই যে স্ল্যাশটা আছে না, দেখতে পাইতেছেন, এই জিনিসটা জানে রাখেন, এটা আউট অফ দ্য টপিক, আমি আপনাদেরকে জানানোর জন্য বলতেছি। এই যে স্ল্যাশটা দেখতেছেন এই জায়গায়, এই স্ল্যাশের পরে থেকে যে অংশটা থাকে, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের মূল অংশ না, ওয়েবসাইটের মূল অংশ হইতেছে এটা, এটা হইতেছে ডোমেইন। এরপরে যে অংশগুলো থাকে এগুলো হইতেছে বিভিন্ন পেজের নাম, বুঝতে পারছেন। যখন মনে করেন আপনার ক্লায়েন্টে আপনাকে এই যে ইউআরএলটা দিবে, আপনাকে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করবেন, কপি করার পরে এটা এখানে দিয়ে দিবেন, ইউআরএলটা ল্যান্ডিং পেজ না, ঠিক আছে। এখানে কি লেখছে, ইন্টার আ ওয়েবসাইট, ভাই দুইটাই দিতে পারেন, লেখা আছে ওয়েবসাইট অর পেজ, পেজ মানে ল্যান্ডিং পেজ আর কি, ঠিক আছে। হ্যাঁ, না পেজটাই দিবেন, কারণ পেজটা দিলে হয় কি, আপনার পেজটা দিলেই কিন্তু আপনার খুব ইজিলি আপনার ইয়াটা করার কথা, আমরা পেজটাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তো চলে একটা পেজের উপরে, এই যে দেখেন এই পেজটা দিবেন, এটা নেওয়ার পর এটা এখানে ফেলে দিবেন, তারপর ইউজ দ্য ইন্টায়ার সাইট, ইউজ অনলি দিস পেজ, এই যে দুইটা অপশন আছে না, প্রথমটা হচ্ছে কি ইউজ ইন্টায়ার সাইট, অর্থাৎ প্রথমটা যদি ঠিক করে রাখতেন তাহলে সে আপনার ওয়েবসাইট পুরাটা ঘাটাঘাটি করতো। এটাকে আপনার বট বলে আর কি, গুগলের বট আছে যারা ওয়েবসাইটের ভিতর ঢুকে আপনার ক্রল করে। আপনি যখন এরকম ইউআরএল দেয়া দেন না, সে লিটারেলি এটার ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে দেখে যে এই লোকে আসলে কি বিজনেস করতেছে, বুঝতে পারছেন। মানে অনেক পাওয়ারফুল আপনার এআই কিন্তু এটা, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর যখন নিজেরটা দিবেন ইউজ অনলি দিস পেজ, যখন এইটা দিবেন এর মানে হচ্ছে আমি যে ল্যান্ডিং পেজটা দিছি তুমি শুধুমাত্র এইটাই ক্রল করবা, অন্য কোনোটা না। আচ্ছা, আমরা যেহেতু মনে করেন এইটার উপরে চালাবো, তারপর মনে করেন যে এখানে ক্লিক মারে দিবেন, ক্লিক করার পর এই যে দেখেন ডগ ফুড অনলাইন, ডগ ফুড বাই ডগ ফুড, দেখছেন। যখন আপনার কাছে মাদার কিওয়ার্ড নাই তখন এইভাবে সার্চ করবেন, 1251টা কিওয়ার্ড চলে আসছে, তারপর এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন জাস্ট। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিং হচ্ছে আপনার, আচ্ছা আমরা কয়েকটা কিওয়ার্ড না নিয়ে আসলে আপনার ফোরকাস্টিং করা যাবে না, আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়ে আসি। এখানে এটা দিয়ে দেই, তারপর এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে আসি, র্যান্ডম কয়েকটা কিওয়ার্ড নিতেছি, মানে রিসার্চ করতেছি না আর কি। নেওয়ার পর এটা কপি করি, কপি করার পর
এখান থেকে ফোরকাস্ট, এখানে ফোরকাস্ট এইভাবে আসে না। আচ্ছা, এই ফোরকাস্টের মধ্যে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগবে, বুঝছেন? ইউএসএ, ইউনাইটেড স্টেট, এটা দিয়ে দিলাম। এখান থেকে টার্গেট লোকেশন দেওয়া হইলই, এখান থেকে না, এখান থেকে না। আচ্ছা, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে যে কিওয়ার্ডগুলো আপনি কপি করছেন এটা এখানে দিয়ে দিবেন। শুনেন, এই ফোরকাস্টিং এর বিষয়টা হইতেছে কিওয়ার্ড রিসার্চের পর। যখন মনে করেন যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে 10টা 12টা কিওয়ার্ড বের করছেন, এই কিওয়ার্ডগুলো যখন মনে করেন যে ফাইনালাইজ হবে, এই যে মনে করেন 20টা কিওয়ার্ড আপনি তৈরি করছেন, তারপর এরকম একটা শীট তৈরি করছেন, এই শীটটা ক্লায়েন্টরে দিলেন, সে এটার মধ্যে সংযোজন বিয়োজন করলো, সে 2টা কিওয়ার্ড কাইটা দিল, অথবা মনে করেন যে আরো 2টা কিওয়ার্ড যোগ করলো। যখন মনে করেন যে বলবে যে উই আর ডান উইথ দিস এক্সেল শিট, যখন বলা হবে যে বাস আমরা আমাদের সবকিছু শেষ, এইটাই ফাইনাল, যখন ফাইনালাইজ হবে তখন মনে করেন এখানে 10টা 12টা কিওয়ার্ড থাকবে। তখন আপনি করবেন কি, এই কিওয়ার্ডগুলো আমাদের তো মনে করেন এখানে একটা কিওয়ার্ড আছে, মনে করেন এখানে আর যদি আরো কয়েকটা কিওয়ার্ড থাকতো, এগুলো সবগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে তারপরে একটা ফোরকাস্টিং করবেন। আর ফোরকাস্টিংটা কখন লাগে? ফোরকাস্টিংটা আপনার লাগে যখন মনে করেন যে ক্লায়েন্ট আপনার বলে, দেখেন ক্লায়েন্ট কিন্তু দুই ধরনের কথা বলবে আপনাকে। হয়তো বলবে যে আমার এই বিজনেসটা গোল হইতেছে যে আমি পণ্য বিক্রি করতে চাই, অথবা আমার গোল হইতেছে যে আমি চাই মানুষ আমার ওয়েবসাইটে আসুক। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন গোল। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনার মানুষ আনতে হবে, ভিজিটর আনতে হবে। আরেকটা হচ্ছে যে না ভাই, মানুষ আছে, অনেক মানুষ আসে আমার ওয়েবসাইটে, বাকি আমি চাইতেছি কি পণ্য বিক্রি করতে, আমি সেলস চাইতেছি। ঠিক আছে, তো আমার $1000 বাজেট, ঠিক আছে, তখন তুমি কতগুলো সেল আইনা দিতে পারবে আমারে, তুমি বলো। এরকম কথা বলতে পারে। অথবা বলতে পারে যে আমি সেল চাই, তো আমার সেলের জন্য আমাকে তুমি বলো যে কত টাকা খরচ করতে হবে। হয়তো বাজেটটা সে নিজে নির্ধারণ করে দিবে, আমার $1000 বাজেট, এখন তুমি বলো $1000 বাজেটের মধ্যে তুমি কতটা পণ্য বিক্রি করে দিতে পারবা, এটা বলতে পারে। অথবা বলতে পারে যে তুমি পণ্য বিক্রি করবা, এইটার জন্য তুমি কত টাকা চাও। ঠিক আছে, দুইটা জিনিস বলবে। একটা হচ্ছে তার অলরেডি বাজেট আছে, $1000 তার বাজেট, আরেকটা হচ্ছে তার বাজেট নাই, বাজেটটা আপনি বলবেন। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ফোরকাস্টিং করি, বুঝতে পারছেন? তো মনে করেন যে কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করে নিয়ে আসছেন, এটা গেট স্টার্ট দিয়ে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের ভুল হয়ে গেছে, এখানে কান্ট্রিটা পরিবর্তন করা হয় নাই। ভাই কান্ট্রি কিন্তু অবশ্যই পরিবর্তন করা লাগবে, কারণ কান্ট্রি বেঁধে আপনার মানে এগুলা কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু আপনার কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছেন? কোন দেশে কি পরিমাণ কিওয়ার্ড সার্চ হয় তার সেটার উপর ডিপেন্ড করে। তারপরে এখানে আসার পর আমি কি ফোরকাস্টিং এ চাপ দিছি নাকি? আচ্ছা, ইউনাইটেড স্টেট সব 00 হয়ে আছে। ফোরকাস্ট আসছে। আমার এখানে ছোট দেখালে পিছনে অনেক বড় দেখা যেতেছে। আচ্ছা দেখেন, এখানে প্রথমে হইতাছে, দেখেন উপরে আছে বিট স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা যে বিট পড়ছিলাম না আগে, প্রথমেই কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে ভাই আপনার উদ্দেশ্য কি, আপনি কি আপনার ট্রাফিক চান, আপনি কি চান যে আপনার ওয়েবসাইটে লোক আসুক, নাকি আপনি সেল চাইতেছেন। সে যদি বলে যে আমি ট্রাফিক চাই, তা আপনি জানেন, আপনি বলেন তো এখানে যদি সে ট্রাফিক চায় তাহলে কোনটা ক্লিক করা লাগবে? ম্যাক্সিমাইজ ক্লিক। আমরা চাইতেছি যে সর্বোচ্চ ক্লিক আনতে চাইতেছি, বাস এখানে ক্লিক করে দিবেন। আমার ক্লায়েন্টই চাইতেছে ম্যাক্সিমাইজ ক্লিক। নিচের দিকে চলে আসেন। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটা হইতেছে দেখেন আজকে হইতেছে আপনার 13 তারিখ, তাই না? ফোরকাস্টিং মানেই হচ্ছে আপনার ভবিষ্যতের বিষয়টা প্রেডিক্ট করা, মানে সামনে কি হবে, কিভাবে হবে, এই জিনিসটা প্রেডিক্ট করা, বুঝতে পারছেন? এখানে দেখেন পিছনে কোনোভাবেই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, এখানে 14 তারিখ থেকে আমরা সিলেক্ট করা লাগবে। এর মানে হচ্ছে যে আপনি 14 তারিখ থেকে অ্যাডটা চালাতে চাইতেছেন, কথার কথা মনে করেন যে আপনি শুরু করতে চাইতেছেন 14 তারিখ থেকে, এবং আপনি চাইতেছেন যে এই মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 31 তারিখ পর্যন্ত অ্যাডটা চালাতে চাইতেছেন। আপনি ঠিক কতদিন অ্যাডটা চালাবেন সেটাও কিন্তু আপনি ফোরকাস্টিং থেকে এখানে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন ভাই? এই জায়গাতে দিয়ে দিবেন যে আমি 14 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমি অ্যাডটা চালাতে চাই। নিচের দিকে চলে আসেন, এখানে লেখা আছে ইউর প্ল্যান গেট 12 কনভার্সন ফর 1000 উইথ আ 58 এভারেজ ডেইলি বাজেট। হ্যাঁ, মান্থলি বাজেট আমি বলতেছি, আসতেছি এই বিষয়টা।
দেখেন এখানে বলতেছে এই যে 1000 টাকায় তুমি যদি $1000 খরচ করো, সেই ক্ষেত্রে আমি তোমাকে 12টা কনভার্সন এনে দিব এস্টিমেটেড। দিস নট আ কোরআন। বুঝতে পারছেন? এটা কোরআন না, শুধুমাত্র একটা ধারণা। সে বলতেছে যে আমি 12টা সেল এনে দিব। যদিও মনে করেন এখানে কিন্তু আমার সেল উদ্দেশ্য না, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। তো এই কনভার্সনটা মানে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ যখন আসতে থাকবে, 1-2 জন মানুষ তো কিনবেই, তাই না? সেই জন্য ধরে রাখছে, যে ধরে রাখলাম 12টা সেল দিব। বাকি আমার যেহেতু মনে করেন এখানে মূল কেপিআই, মূল উদ্দেশ্য, মূল গোল হইতেছে আমার ক্লিক, আমি তোমাকে ক্লিক দিব 3800 ক্লিক দিব। তোমার $1000 বিনিময়ে আমি তোমাকে 3800 ক্লিক দিব। বুঝতে পারছেন? ইমপ্রেশন তোমার একটা মানুষের কাছে দেখাবে 46,000 বার, এবং সেটার জন্য কস্ট পড়বে $1000। সিটিআর অনেক বেশি। সিটিআর সাধারণত এত বেশি হয় না, 5% থাকে, সেটা কখনো 6% থাকে, 3-4% এরকম থাকে আর কি। খুব ভালো যদি মনে করেন যে পারফর্ম করতে থাকে, সেই ক্ষেত্রে আপনার 5-6% যায়। 8% সিটিআর অনেক বেশি। এবং সিটিআর থাকবে হচ্ছে আপনার, সিটিআর মানে আপনারা জানেন যে পরিমাণ মানুষ দেখে এর এগেনিস্টে ঠিক কি পরিমাণ ক্লিক করতেছে, এটাকে তো সিটিআর বলে, তাই না? এভারেজ সিপিসি, অর্থাৎ আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাইজ ক্লিক করলাম, এবং এটা হইতেছে অটোমেটেড বিডিং, তাই না? এখানে কিন্তু আমরা ম্যানুয়াল ভাবে বইলা দিতেছি না যে ভাই প্রতিটা ক্লিকের জন্য তুমি এত টাকা কাটবা, আমরা কিন্তু এটা বইলা দিতেছি না। কোন বরং গুগল বলতেছে এভারেজ ক্লিক প্রতি আমি তোমার কাছ থেকে 28 সেন্ট করে কাটবো। এটা হচ্ছে এভারেজ। এর মানে হচ্ছে কোনটা ক্লিকের জন্য আমি তোমার কাছ থেকে 50 সেন্ট কাটতে পারি, 10 সেন্ট কাটতে পারি, 60 সেন্ট কাটতে পারি, $1 কাটতে পারি। যেহেতু এটা অটোমেটেড, আমরা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দিতেছি না যে তুমি এত ডলার কাটবা। যেহেতু সে তার নিজের মতো করে কাটতেছে, সে একটা আমাদেরকে ধারণা দিচ্ছে আমি এভারেজে $28 করে কাটবো। এর মানে হচ্ছে কখনো বেশি কাটতে পারি, কখনো কম কাটতে পারি। বাকি এভারেজে তুমি যদি সেটাকে একটা এভারেজ হিসাব চাও, সেটা হচ্ছে $28। কারণ যখন মনে করেন যে 10 সেন্ট কাটতেছে, আবার কখনো মনে করেন যে 50 সেন্ট কাটতেছে, তো দেখা যায় কিন্তু এটার একটা এভারেজ হিসাব আছে না? একটা এভারেজ হিসাব আছে। এভারেজটা হইতেছে যেহেতু আপনার কোনোটার মধ্যে 10 সেন্ট কাটছে, এটা তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এইভাবে দেওয়া সম্ভব না, তাই না? এভারেজে একটা হিসাব দিয়ে দিল যে আমি 28 সেন্ট করে তুমি কাটবো প্রতিটা ক্লিকের জন্য। নট প্রতিটা ক্লিকের জন্য $28 কাটবো, বরং এভারেজে কাটবো। এর মানে হচ্ছে কোনো ক্লিকের জন্য আমি কম কাটতে পারি, কোনো ক্লিকের জন্য আমি বেশি কাটতে পারি, বাকি এভারেজে 28 সেন্ট করে কাটবো। ভাই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো যখন মনে করেন যে এই যে ক্লায়েন্ট বললো আমার $1000 বাজেট, ঠিক আছে, এই যে দেখেন আপনি ওরে বইলা দিবেন, একটা শীট নিবেন, শীট নিয়ে আপনি সুন্দর করে আপনি এই জিনিসগুলো আপনার সামনে আরো শেখানো হবে, মানে ক্লায়েন্টদের সাথে যে আপনার ডকুমেন্টগুলো আদান প্রদান হবে, হ্যাঁ, যারা মার্কেট প্লেসের উপর ক্লাস নেবে ওরা এগুলো শেখাবে আপনাদেরকে, ডকুমেন্টগুলো কিভাবে তৈরি করতে হবে। মানে আপনাদের মধ্যে যারা ওয়াইজ আছেন, যারা একটু বুদ্ধিমান, তারা তো অবশ্যই এখন থেকে ঘাটাঘাটি করবেন, কারো অপেক্ষায় বসে থাকবেন না। বাকি এটার উপর ক্লাস নেওয়ার ইয়ে আছে, তো তখন হয়তো এগুলো আরো দেখানো হবে, আপনি এখন থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? একটা সুন্দর শীট থাকবে, শীটের মধ্যে আপনি মনে করেন যে লিখলেন যে বাজেট $1000, ঠিক আছে? নিচে লেখা থাকবে যে আমি একটা শীট নেই, আমি আপনাদেরকে একটা দেখাই মোটামুটি। তারপর এটা হচ্ছে এখান থেকে না, আমি নিজেও এক্সেলের কাজ খুব ভালো পারি না, মাঝে মাঝে দেখে দেখে শিখতেছি। আপনারা এক্সেলের কাজটা ফ্রি সময়ে শিখে নিয়েন, এটা খুব কাজে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আপনার এই যে এটা, আচ্ছা, এখানে মনে করেন যে আপনি বলে দিবেন যে এটাকে কি বলে, একটা নাম দিলাম, এটা নিজের মতো করে একটা নাম দিলাম, মনে করেন SSION ডিসিশন অফ, মনে করেন চালডাল.com,
চাল ডাল ডট কম। ভালো লাগবে না এটা, আরো সুন্দর নাম দিবেন। আমার মাথায় আপাতত কোনো সুন্দর নাম আসতেছে না। মনে করেন যে আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন সেটা সুন্দর করে লিখে দিলেন যে এই বিজনেসের ডিসিশন, মানে আমরা কি ডিসিশন নিতে চাইতেছি। তখন মনে করেন যে আপনি এখানে লেখা থাকলো, এই জিনিসগুলো আরো অনেক সুন্দর হবে। মনে করেন এই জায়গায় লিখে দিলেন আপনার টোটাল বাজেট, টোটাল বিইউ ডি বাজেট বানান, ঠিক আছে? হ্যাঁ, টোটাল বাজেট সমান সমান মনে করেন $1000, হ্যাঁ। তারপর মনে করেন যে নিচের দিকে লেখা থাকলো, এখন এদিকে লেখা থাকলো আপনার, আমরা একটু ফোরকাস্টিংটা দেখি এই জায়গা থেকে, কনভার্সন, এভারেজ সিপিএ, ক্লিক, সবকিছু দেওয়ার দরকার নাই। যেমন মনে করেন যে ইমপ্রেশন, এটাতে দেওয়ার কোনো দরকার নাই। এভারেজ সিপিএ এটা দিতে পারেন, কনভার্সনটা দেওয়ার দরকার নাই কারণ এটা মূল কেপিআই, এখানে কনভার্সন না। এখানে ক্লিক দিতে পারেন, এখানে ক্লিক দেন, সিএলআই সিকে, কি লিখলাম এটা, সিএলআই সিকে, ক্লিক সমান সমান এখানে কত দেখছিলাম ভাই, 3800 দিয়ে দেন এই জায়গায়, 3800 বেশি হয়ে গেছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর মনে করেন এখানে ক্লিকস আছে 3800, ইমপ্রেশন কস্ট হচ্ছে মূল কস্ট, এটা তো দিলামই। উপরে সিটিআরটা দিতে পারেন, সিটিআর সমান সমান এই জায়গায় কত দিচ্ছে। আরেকটা বিষয় ভাই, এই জিনিসটা যেহেতু এস্টিমেটেড, এখানে যাই দেখবেন সেটা কিন্তু সেখানে উল্লেখ করবেন না, অনেক কমায়া দিবেন, বুঝতে পারছেন? অনেক কমায়া দিলে হয় কি, কারণ হচ্ছে মানে এখানে যেটা দেখাইতেছে এর চাইতে বেশি হইতে পারে, কমও হইতে পারে। এখন আপনি যদি মনে করেন একেবারে এখানে যেভাবে আছে সেভাবেই দিয়ে দিলেন, তারপরে দেখা গেল যে অনেক কম আসলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কথা শুনতে হবে, তাই না? কিন্তু আপনি কম দিলেন, আসে কিন্তু বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে প্রশংসার পাত্র হবেন, খুবই স্বাভাবিক। কেউ একজন চাইছে আপনার কাছে, মনে করেন যে একটা মশা চাইছে, আপনি হেরে একটা হাতি দিয়ে দিলেন, খুশি হবে না? চাইছে মনে করেন যে হাতি, আপনি দিলেন একটা মশা, তখন তার অবস্থাটা কেমন হবে? এই জন্য দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় কমিয়ে কমিয়ে সবকিছু, এখানে যা যা দেখতেছেন, মানে আশা করি আপনারা এখান থেকে একটা ধারণা পাইছেন যে জিনিসটা কিভাবে হবে আর কি, ঠিক আছে? এখানে মেইন যে ম্যাট্রিক্স গুলো আছে, আপনার সিটিআর বললেন, তো তোমার টোটাল বাজেট এরকম, বিজনেস ডিসিশন এটা, পুরা একটা সুন্দর একটা শীট তৈরি করে ওটা পাঠিয়ে দিলেন আর কি, ঠিক আছে? পরে হ্যাঁ, বাজেট কম না, সে তো বলতেই আছে আমার $1000 বাজেট, আপনি কম বলবেন কেন? সে যদি না বলে সেই ক্ষেত্রে যেটা করবেন, সে বললো যে আমি জানি না, তুমি আমারে ক্লিক আইনা দিবা, কত লাগবে তুমি বলবা। আপনি এখান থেকে মনে করেন যে 14 দিন না, এইখান থেকে আপনি 14 থেকে আপনি এই পর্যন্ত এখানে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে ডলারটা কিন্তু কমে গেছে, 580-তে চলে আসছি, বুঝতে পারছেন? আপনি তখন তারা বলবেন যে $580 তোমাকে খরচ করতে হবে, তোমাকে ক্লিক দিব আমি 2100 ক্লিক, বুঝতে পারছেন? সেগুলো $580 আমার বাজেট নাই, আপনি আরো কমায় দেন এটারে, এখান থেকে দেন 14 থেকে, তারপর এটাকে 20-এ দেন, অ্যাপ্লাই করেন। তারপর বলতেছে $400 তুমি দাও, আমি তোমাকে দিব 1500 ক্লিক, $400 নাই, বুঝেন নাই? এই জিনিসটা আপনারা কম বেশি করবেন এই জায়গা থেকে, বুঝতে পারছেন? ওর মনে করেন যে সে যদি বলে যে আমার ক্লিক লাগবে আপনার 3000, তুমি যত টাকাই লাগুক, মানে যত টাকাই লাগুক আমি 3000 ক্লিক তুমি তোমার আইনা দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি 3000 পর্যন্ত নেওয়ার জন্য মনে করেন এটা এখানে আছে না, এটা এই জায়গায় আছে, আপনি এটাকে বাড়ায় দেন, বাড়ায় এই পর্যন্ত নিয়ে আসেন, অ্যাপ্লাই দেন, দেখেন 3000 ক্লিক আসে কিনা, 7000 ক্লিক চলে আসছে, আবার কমায় দেন এটাকে। এই জিনিসটা আপনারা করবেন, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত দেন, তারপর দেখেন কতটুকু আসে, 4000, আরো কমান, এইভাবে বিষয়গুলো, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, এখানে দেন অ্যাপ্লাই,
2000, এটা অলমোস্ট 3000, ঠিক আছে, মানে 2900 অলমোস্ট 3000। তখন ওরা বলবেন যে $810 লাগবে। আপনি ডলারের পরিমাণ আরো বাড়ায় দিবেন, ঠিক আছে, ওরা বলবেন যে $1000 লাগবে আর কি, $1000 লাগবে। হ্যাঁ, ডেট বাড়ানো হওয়ার কারণে আপনার আপনার এইখানে যদিও মনে করেন আমরা ডেট বাড়াইতেছি, কিন্তু টাকার পরিমাণ এবং ম্যাট্রিক্সের মধ্যে যে পরিমাণগুলো এগুলো নিচে আসতেছে না উপরে। শুনেন ভাই, এটা তো মনে করেন এস্টিমেটেড হওয়ার কারণে আপনি শুধুমাত্র এখানে আনুমানিক একটা ডেট দিতেছেন, তার মানে এই না আপনি 14 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনি অ্যাড চালাইতেছেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে আপনি ঠিক কতদিন চালাইতেছেন। বাকি শুধুমাত্র টাকার পরিমাণটা বের করার জন্য ইজ জাস্ট আ ফরকাস্টিং, শুধুমাত্র ফরকাস্টিংটা করার জন্য আপনার এই জিনিসটা করা আর কি, ঠিক আছে। না, এটা কখনোই বলবে না। সময়ের পরিমাণ ক্লায়েন্ট কখনোই বলবে না যে আমার 1 সপ্তাহ চালাইতে চাই, 2 সপ্তাহ চালাইতে চাই, সে রেজাল্ট চায়, বুঝতে পারছেন। সে কখনোই বলবে না যে এতটুকু সময়। হ্যাঁ, এখানে 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 পারবেন না। আপনি এভারেজ ডেইলি বাজেটের মধ্যে কম বেশি করতে পারবেন, কিন্তু টোটাল যে বাজেটটা আছে এটা আপনি কখনোই পারবেন না। কোনটা? এভারেজ ডেইলি বাজেট বাড়ায় দিলে, এভারেজ ডেইলি বাজেট বাড়ায় দিলে চলেন বাড়াই, দেখি কি অবস্থা। $100 করে দিন, $1000 বাড়ছে। আচ্ছা, মানে মোট কথা এইটাই, এখানে ডেইলি বাজেট বাড়ায় দেন আপনি। ডেইলি বাজেট বাড়ায় দিলে এখানে বস আরেকটা সমস্যা আছে। যেমন মনে করেন ক্লিক আসতেছে কত, এখানে 4000, তাই না? আপনার আগে কিন্তু আমাদের 800 টাকার মধ্যে আমরা 3000 ক্লিক পাইতেছিলাম, আর এখন কিন্তু সেটা আরো $500 অতিরিক্ত বাড়ার পরে মাত্র 1000 পাইতেছি। বুঝেন নাই? হ্যাঁ, ডেটটা তো আপনার কোনো ম্যাটারই করে না। ডেটটা কিন্তু আমি আবার বলতেছি, আপনারা ভাবতেছেন যে ডেট তো এখানে কম বেশি করে, ডেট কম বেশি করা হইতেছে শুধুমাত্র টাকার পরিমাণটা বের করার জন্য। ডেট কিন্তু এখানে একদমই ম্যাটার করে না, ডেট কোনো বিষয়ই না। আপনি চাইলে ডেইলি বাজেট কমায় দিয়া আপনি ডেটটাকে আরো অনেক লম্বা করতে পারেন। আপনি তো এখান থেকে শুধুমাত্র টোটাল বাজেটটা বের করতেছেন, বুঝতে পারছেন, টোটাল বাজেটটা বের করার জন্য আর কি। টোটাল বাজেটটা বের করার জন্য আপনার ডেটের মধ্যে এদিক সেদিক করা হইতেছে, এইটা কোনো বিষয়ই না। আর এভারেজ ডেইলি বাজেট যেটা, এভারেজ ডেইলি বাজেট কিন্তু এত হয় না। এই যে মনে করেন যে $100 যে দিছি, $100 দিছি না $1000 দিছি, $100 দিয়ে কি আপনার ম্যাক্সিমাইজ ক্লিক কেউ আনে? কেউ কিন্তু আনে না, বুঝতে পারছেন। দৈনিক $100 দিয়ে এভারেজ আপনার ওই যে ম্যাক্সিমাইজ ক্লিক কেউ আনে না। এইখান থেকে আপনার এই জিনিসটা দেওয়া হয়েছে শুধুমাত্র টোটাল যে হিসাবটা আছে, টোটাল বাজেটটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারতেছেন। এটা হইতেছে টোটাল বাজেট, এই যে অংশটা আছে না, এটা টোটাল বাজেট। টোটাল বাজেটের পরিমাণটা আনার জন্য কিন্তু আপনার ডেটের মধ্যে এদিক সেদিক করা হইতেছে। কিন্তু এটা যদি এভারেজ আপনার যে ডেইলি বাজেটটা আছে, ডেইলি বাজেটের মধ্যে যদি আপনার হিউজ পরিমাণে ওঠানামা করান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাট্রিক্সের মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসতেছে। হুম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি মনে করেন যে দিন পরিমাণ বাড়ায় দিলেন, আর ডেইলি বাজেট যেটা আছে ডেইলি বাজেটটা কমায় দিলেন। হ্যাঁ, ক্লিক বেশি আসবে বিষয়টা এরকম না, বরং গুগলের পক্ষ থেকে বলা হয়েছে কি, যে কোনো একটা অ্যাড, শুধুমাত্র গুগল না, শুধুমাত্র ফেসবুক না, যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের একটা থিম হইতেছে কি, ওরা বলে যে কোনো একটা অ্যাড যেন লম্বা সময় চালানো হয়, সেটা 2 উইকস থেকে 3 উইকস, বুঝতে পারছেন, 21 দিন পর্যন্ত চালাইতে বলে আর কি, 21 দিন পর্যন্ত চালাইতে বলে। সেই ক্ষেত্রে আপনার ডেইলি বাজেটটা কম হইতে পারে, কিন্তু আপনি লম্বা সময় অ্যাড চালাইলে হয় কি, দীর্ঘ সময় আপনার অ্যাডটা লাইভে থাকার কারণে প্রচুর ডেটা আসে, বুঝতে পারছেন। এবং গুগল এবং ফেসবুক তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারে, প্ল্যাটফর্মগুলা। এই জন্য নিয়ম হচ্ছে আপনার দিন বাড়ায় দেওয়া। এখন কোন ক্লায়েন্টে মনে করেন যে আপনারা বলছে যে আমার বাজেট মাত্র $100, কথার কথা, এরকম তো হওয়ার কথা না, গুগলের সাথে এত কমে কেউ করে না। $100, ঠিক আছে, তো সে কিন্তু আপনাকে কখনোই বলবে না যে এই $100 তুমি 1 মাসে চালাও, বা এই $100 তুমি একদিনে চালাও। সে বলবে যে আমি তোমার $100 $100 দিব, বাকি তুমি আমার ক্লিক আনিনা দিবা অথবা সেলস আনিনা দিবা, ঠিক আছে। আপনি ফোরকাস্টিংটা কিভাবে করবেন? ওইখান থেকে এস্টিমেটেড একটা তারিখ দিয়ে দিবেন। এটা শুধুমাত্রই ধারণা প্রসূত, শুধুমাত্রই মনে করেন যে একটা আনুমানিক একটা ডেট দেওয়া হইতেছে আপনার টোটাল অ্যামাউন্টটা বের করার জন্য, অন্য কোনো কিছুই না, ঠিক আছে।
আপনি অন্য কোনোভাবে যদি আপনি ফোরকাস্টিং করতে পারেন করেন, সমস্যা নাই। মোট কথা এইগুলা হইতেছে একটা আনুমানিক তার্কিক ধারণা দেওয়া। আর এই বিষয়গুলা কিন্তু আপনার এইভাবে ফোরকাস্টিং এর চাইতে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকলে এই জিনিসগুলো আরো সুন্দরভাবে বোঝা যায়। সুতরাং আমরা যারা নতুন কাজ শিখতেছি বা নতুন কাজ করব, আমাদের এইভাবেই খুঁজে বের করতে হবে। বুঝছেন কি বলছি? যখন মনে করেন যে আপনি অনেক হাজার হাজার অ্যাড চালাইছেন, তখন আপনার অনেক অভিজ্ঞতা থাকবে, জিজ্ঞাসা করলে আপনি ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দিতে পারবেন। আপনার জানা আছে, কারণ আপনি এইগুলোর উপরে আগে অনেক অ্যাড চালাইছেন, তখন কিন্তু আপনি মানে সেই উত্তরটা ইনস্ট্যান্ট দিতে পারবেন। কিন্তু এর আগে কিন্তু আপনাকে এইভাবে ফোরকাস্টিং করে বের করতে হবে। বুঝতে পারছেন? এই কথা ক্লিয়ার কিনা? মূল বিষয় থেকে আমরা হারিয়ে গেছি, ফোরকাস্টিং এর বিষয়টা। আচ্ছা, আবার ফোরকাস্টিং এ যাই, আমরা এখানে যাই, কিওয়ার্ডগুলো দিয়ে দিই। forecast to get more detailed statistics, run a campaign, read this forecast। আবার এখানে এই যে আসছে, মাঝে মাঝে একটু ঝামেলা করে। মোট কথা আপনার, আচ্ছা এখানে অটোমেটেড যে বিডিংগুলো আছে, অর্থাৎ যদি ক্লিক চান সেই ক্ষেত্রে আপনার এই রেজাল্ট এইটা দিবেন। আর যদি মনে করেন, আবার কখনো কখনো কিন্তু এরকমও হইতে পারে যে বাজেট আমার জানা নাই, আমার কোনো কিছু জানা নাই, তুমি নিজের মতো করে আমার কিছু একটা দেবো, মানে এরকম বেশিরভাগ হওয়ার কথা। কারণ সে যদি মনে করেন এতই ভালো বুঝে, তাহলে তো নিজের এর চালানোর কথা, তাই না? সেই মনে করেন যে আপনার বলবে যে তুমি একটু এটা গবেষণা করো, গবেষণা করে তারপর এটা ফোরকাস্টিং করো, ফোরকাস্টিং করে আমার একটা রিপোর্ট দিও যে কত টাকা লাগবে না কি লাগবে না লাগবে। আপনি সাধারণত কিওয়ার্ডগুলো নেবেন, সেই কিওয়ার্ডগুলোর উপরে এভাবে ফোরকাস্টিং চালাবেন। কারণ এখান থেকে আপনার যে বিষয়গুলো, এখানে ম্যাট্রিক্সগুলো বুঝি, এখানে কিছু বুঝার জিনিস আছে। যেমন মনে করেন এখানে তারিখের বিষয়টা বুঝছেন, এবং এখানে যে ঘরটা আছে না, এখানে দেখেন গুগল আছে, আর একটা হচ্ছে গুগল অ্যান্ড সার্চ পার্টনার। আপনি এই জায়গায় যদি দেন, তখন সে ফোরকাস্টিং করবে আপনার গুগলের যে সার্চ পার্টনার যেগুলো আছে, বিং আছে অথবা yahoo.com যেগুলো আছে না, সেগুলো সহকারে করবে। এটা দেওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র গুগলের উপর করবেন, ঠিক আছে? এখান থেকে একুরেট রেজাল্টটা পাওয়া যাবে। ল্যাঙ্গুয়েজ সবসময় ডিফল্ট এটা থাকবে, ডিফল্ট থাকবে, বুঝতে পারছেন? এইটা আমরা যখন ক্লাস করতেছিলাম তখন একজন কোশ্চেন করছেন, তখন স্যারে যেটা বললো যে এইটা সবসময় ডিফল্টই থাকে। সাধারণত কখনো কখনো পরিবর্তন হয়। আপনার যারা স্প্যানিশ ভাষাভাষী আছে না, অনেকেই আপনি স্প্যানিশ কিওয়ার্ড রিসার্চ করে তারপরে চালায় আর কি। তো যখন আপনি স্প্যানিশ কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ দিবেন, বুঝতে পারছেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাধারণই থাকে, সাধারণত ইংরেজি কিওয়ার্ড রিসার্চ হয়, এবং আপনার এখানে কোনো পরিবর্তন করা লাগে না, আপনার এটা এভাবেই থাকে। শুধুমাত্র আপনার কান্ট্রিটা ঠিকঠাক মতো সিলেক্ট করে দিবেন যে কোন কান্ট্রিতে আপনি এটা চালাতে চাইতেছেন। এরপরে নিচের দিকে চলে আসেন, আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক চাই, কিন্তু এখানে কনভার্সন সে এস্টিমেটেড 38টা কনভার্সন দিছে, যদিও কনভার্সন আমাদের মূল উদ্দেশ্য না। এখানে দেখেন এভারেজ সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, দেখছেন কত হাই? এটা $690, বুঝতে পারছেন? মানে পুরা গাঁজাখুরি না? $690 দিয়ে কেউ একটা সেল করবে নাকি? বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমার কাছে যেটা মনে হইতেছে, এখানে এটা এত বেশি দেওয়ার কারণ হইতেছে কি, এখানে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আপনার সেল করা না, মূল উদ্দেশ্য কিন্তু অ্যাকুইজিশন না। কস্ট পার অ্যাকুইজিশন যেটা, এর মানে হচ্ছে যে আমি 10 টাকা দিতে চাই, 10 টাকার বিনিময়ে 2টা সেল চাই, এর মানে এটা না, এটা কিন্তু কস্ট পার অ্যাকুইজিশন। তো যেহেতু মনে করেন এখানে অ্যাকুইজিশনের কোনো ব্যাপার স্যাপার নাই, কারণ এখানে ক্লিকটা হইতেছে মেইন ফ্যাক্টর, এই জন্য এটা এস্টিমেটেড দিছে আর কি। এর মানে হচ্ছে যে দেখেন এই যে কনভার্সন 38টা আসছে না, ওরে বাবা রে বাবা, টোটাল বাজেট দেখছেন $26,000, সর্বনষ্ট করছে। আমি একটু ক্যালকুলেটর গিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন এইখানে $26,000, 26 লিখি, 26,000, 26,000-এর এগেনিস্টে কিন্তু কনভার্সন আসছে 38টা, তাই না?
মানে 26,000 টাকায় দেয় মাত্র 38টা কনভার্সন আসছে। তো এটাকে ভাগ করি আপনার 38-এর মধ্যে, দেখেন হয় কি, $684 না? এই যে এটা 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 বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি বিষয়টা? এর মানে হচ্ছে এই $26 এগেনিস্টে আপনার 38টা কনভার্সন আসছে, এবং এই 38টার প্রতিটা কনভার্সনের জন্য $690 করে রাখছে। $684 সামথিং, মানে $690। বুঝতে পারছেন? এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। বাকি আমাদের মূল কেপিআই যেহেতু এখানে আপনার সেলস না, এইটা ইগনোর করেন, সম্পূর্ণ ইগনোর করেন। এখানে কত দেখাইতেছে সেটা দেখারই দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আপনার এই যে ম্যাক্সিমাস ক্লিকের জায়গায় কনভার্সন দেন না, দেখেন হয় কি, তা অনেক বেশি, তাই না? মাঝে মাঝে একেবারে ওর মাথা খারাপ হয়ে যায়। আমি ফোরকাস্টিং প্রচুর ব্যবহার করছি, তো মাঝে মাঝে এমন উদ্ভট টাইপের কিছু রেজাল্ট দিতে থাকে, এইটাও মনে করেন যে একটা উদ্ভট টাইপের রেজাল্ট দিচ্ছে। এটা তো কখনোই সম্ভব না। আচ্ছা, যাই হোক, এটাকে আরেকটু আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, পাগল হয়ে যাবে পুরা। আচ্ছা, এটা ফোরকাস্ট করি, সেম আসতেছে, কোনো পরিবর্তন আসতেছে না। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমাদের মূল বিষয় যেটা, এভারেজ সিপিআই জিনিসটা বুঝতে পারছেন কিনা? যদি মনে করেন যেটা গাঁজা করে রেজাল্ট দিতেছে, বাকি এর মানে হচ্ছে এই যে 38টা কনভার্সন যে আসছে, প্রতিটা কনভার্সনের জন্য সে $690 করে কাটতেছে। এই জিনিসটা এখানে বুঝাইছে। এটা হচ্ছে আপনার ক্লিক, এটা হচ্ছে ইমপ্রেশন। 1,61,000 বার মানুষ দেখবে, এর এগেনিস্টে আপনার 13,000 মানুষ ক্লিক করবে। এটা হচ্ছে তার মানে গুগল বলতেছে আর কি, আমি এটা করাবো। খরচ পড়বে কত? খরচ পড়বে আপনার 26,000। আর সিটিআর হইতেছে আপনার 8.3। সিটিআর জিনিসটা কিন্তু আপনার যে গুগল শিটের মধ্যে আপনার উল্লেখ থাকতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসটা দিয়ে দিবেন। এভারেজ সিপিআর জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রতিটি ক্লিকে আপনার এভারেজে $1.97 করে কাটবে। বুঝতে পারছেন? কখনো সেটা $1 নিচেও হইতে পারে, কখনো সেটা $1 আপনার $2 হইতে পারে। যেহেতু মনে করেন যে অটোমেটেড বিডিং, কিন্তু এই দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক অটোমেটেড বিডিং, কিন্তু ম্যানুয়াল সিপিসি না কিন্তু। আচ্ছা, এই দুইটা তো গেল আপনার অটোমেটেড বিডিং। তারপর সর্বশেষ ম্যানুয়াল সিপিসি যেটা আছে, এটাকে যদি আপনি ক্লিক করেন এই জায়গায়, দেখেন এইখানে যেহেতু এটা ম্যানুয়াল সিপিসি, আপনি এখানে প্রতিটা ক্লিকের জন্য ঠিক কত টাকা দিতে চান এখানে আপনি নিজে থেকে উল্লেখ করতে পারেন। যেমন মনে করেন যে আপনি এখানে দিয়ে দিলেন $1, প্রতিটা ক্লিকের জন্য আমি $1 করে দিতে চাই। সে বলতেছে আপনি যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন, মানে এই ফোরকাস্টিংটা হইতেছে কিন্তু আপনার কিওয়ার্ডের উপর বেস করে আপনি যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোতে আপনার রেজাল্ট নিয়ে আসতে আপনার কত টাকা লাগতে পারে এবং কি পরিমাণে রেজাল্ট আসতে পারে। কারণ প্রথমে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো ইনপুট দিচ্ছি, দেখছেন না? প্রথমে কিওয়ার্ডগুলো ইনপুট দেওয়া হয়েছে। এখানে বলতেছে যে আপনার $4,800 লাগবে 21টা কনভার্সনের জন্য। হ্যাঁ, 21টা হইতে কনভার্সন, ক্লিক না কিন্তু। প্রতিটা ক্লিকের জন্য $1 করে দিতে চাই, এটা তো আমি উল্লেখ করে দিলাম, কারণ এটা ম্যানুয়াল সিপিসি না। ম্যানুয়াল সিপিসির মধ্যে তো আমরা নিজেরাই উল্লেখ করে দিই আমরা উইলিংলি ঠিক কত টাকা দিতে চাই। তো মনে করেন আমরা এখানে $1 দিয়ে দিলাম, এর মানে হচ্ছে আমি $1 স্বেচ্ছায় দিতে চাই। এই দেখেন নিজে এভারেজ সিপিসি যেটা আছে, এভারেজ সিপিসি হইতেছে গুগল বলতেছে তুমি যদিও $1 দিতে চাও, বাকি আমি তোমার কাছ থেকে সবসময় $1 কাটবো না। কখনো 50 সেন্ট কাটবো, কখনো 70 সেন্ট কাটবো, কখনো 90 সেন্ট কাটবো, কখনো $1 কাটবো, বা কখনোই $1 বেশি কাটবো না, কারণ এটা ম্যানুয়াল সিপিসি। হ্যাঁ, ইনহ্যান্স দিলে বেশি কাটতো, ইনহ্যান্স দিলে বেশি কাটতো। যেহেতু ম্যানুয়াল সিপিসি, ম্যানুয়াল সিপিসির মজা এটাই, আপনি যেটা উল্লেখ করছেন এর বেশি সে কখনোই কাটবে না, এর নিচে কাটতে পারে, কখনো কখনো আপনার কম কাটতে পারে। বাকি এভারেজে সে বলতেছে যে ভাই যদিও তুমি আমাকে $1 দিতে চাও প্রতিটা ক্লিকের জন্য, কিন্তু প্রতিটা ক্লিকের জন্য আমি এভারেজে 69 সেন্ট করে কাটতে চাই। ভাই বিষয়টা বুঝতে পারছেন? এখানে ক্লিক আসবে আপনার 7,000, অনেক বেশি। আপনার $5,000 7,000 ক্লিক কম না। কনভার্সন কম হওয়ার কারণ হইতেছে কারণ এখানে কনভার্সন আমাদের মূল উদ্দেশ্যই না। বুঝতে পারছেন? এই হইতেছে আপনার ফোরকাস্টিং এর বিষয়। আপনি ফোরকাস্টিং মনে করেন কিওয়ার্ড রিসার্চ করে যত বেশি ফোরকাস্টিং করতে থাকবেন, এবং মনে করেন যেই ম্যাট্রিক্সটা বুঝতেছেন না এই ম্যাট্রিক্সটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে থাকবেন, তখন এই বিষয়গুলো আরো আপনার কাছে ক্লিয়ার হবে। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হইতেছে কনভার্সন ম্যাট্রিক্স, অ্যাড কনভার্সন ম্যাট্রিক্স। আপনি এখানে কি পরিমাণ কনভার্সন চান
এর একটা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন। এর মানে হচ্ছে এগুলো অপশনাল, যদিও আপনি বলতে চাইতেছেন যে ভাই আমি যে এই যে $5,000 খরচ করতেছি, এর মধ্যে আমি 50% কনভার্সন চাইতেছি, অর্থাৎ যত মানুষ ক্লিক করে আমার কাছে আসবে এর অর্ধেক মানুষ যেন আমার কাছ থেকে কেনাকাটা করে, ঠিক আছে? এইটা মনে করেন যে আমি চাইতেছি। তো এইটা যদি চাই সেক্ষেত্রে হয়তো খরচ, আপনার খরচ আগেরটাই আছে। এই যে দেখেন আগে কয়টা 19টা কনভার্সন ছিল না, 3,500। ওই যে আপনার কনভার্সন রেটটা বাড়াইয়া দিচ্ছেন ওইখান থেকে। এর মানে হইতেছে আমি $5,000 খরচ করব, বাকি আমি চাই তুমি যে মাত্র 19টা দিতে চাইতেছ, আমি 19টা নিতে রাজি না, আমাকে 50% দিতে হইব। অর্থাৎ যে পরিমাণ মানুষ ক্লিক করে, এই দেখেন 7,000-এর অর্ধেক আর কি, ঠিক আছে? 3,500 না, অর্থাৎ 7,000 যদি মানুষ ক্লিক করে আমার এখানে আসে, কমপক্ষে 3,500 মানুষ যেন আমার কাছ থেকে কেনাকাটা করে কনভার্সনে। কোনটা? এইটা তো আর বাই বিডিং না, এটা হচ্ছে ফোরকাস্টিং, বুঝতে পারছেন? ফোরকাস্টিং, নিশ্চিত না, এস্টিমেটেড, অনুমান করার জন্য। এই ছিল ভাই আজকের বিডিং এবং ফোরকাস্টিং। এখনো যাদের কাছে মনে হয় যে ভাই আসলে কোনো পড়াশোনা করার কোনো কিছু নাই, 3 বেলা ঘুমান, হ্যাঁ, কনভার্সন রেট এর সাধারণত কেউ দেয় না, দেখেন না অপশনাল লেখা, না সাধারণত দেয় না, কারণ কনভার্সন রেট কত হবে এটা কেউ জানে না। আপনার কনভার্সন রেটটা তো অ্যাডের কোয়ালিটি, বিডিং স্ট্র্যাটেজি, এই সবগুলোর উপর ডিপেন্ড করতে থাকে। এটা গুগল, পুরা খেলাটা গুগল নিজে খেলে। আপনি এখানে আমরা 1000 দিলেও লাভ নাই, কারণ হইতেছে অ্যাডের কোয়ালিটির উপর এবং বিডিং, এই দুটা জিনিস একসাথে অকশন চলে, নিলাম হয়। অকশনের বাংলা হইতেছে নিলাম আর কি, বুঝতে পারছেন? নিলামের মধ্যে আপনার মনে করেন যে পিছন থেকে 3 কোটি টাকা কয়, ওরে দেয় না, 3,1,00,000, 3,2,00,000, 3,3,00,000, যখন থেকে কেউ নাই তখন কিন্তু ওরে দেয়। আমাদের গুগল অ্যাডস এর পুরো সিস্টেমটা পুরো অকশন প্রসেসের মতো কাজ করে। আপনার একটা অ্যাডের কোয়ালিটি থাকে, আপনার একটা বিডিং স্ট্র্যাটেজি থাকে। আপনি বলতেছেন যে আমি এটার জন্য $1 দিতে চাই এবং আমার অ্যাডের কোয়ালিটি 7, আপনি একটা হাত জাগাবেন, আরেকজনের পিছন থেকে হাত জাগাবেন, আমার অ্যাডের কোয়ালিটি 8, আমি এটার জন্য $2 দিতে চাই, ডেফিনেটলি গুগল ওর অ্যাডটারে সামনে দিবে, বুঝেন নাই? তো কনভার্সন রেটটা আমরা কখনোই প্রেডিক্ট করতে পারি না। এটা ফোরকাস্টিং এর জন্য এখানে একটা অপশন দেয়া রাখছে আর কি, কিন্তু এটা আমরা কখনোই ভবিষ্যৎবাণী করতে পারি না যে এত পার্সেন্ট কনভার্সন আসবে, কারণ কনভার্সনের পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে আপনার অ্যাডের কোয়ালিটি, ল্যান্ডিং পেজ রেলেভেন্সি এবং বিডিং স্ট্র্যাটেজি, সবগুলোর উপরে। এই ভাই কথা বুঝতে পারছেন? অনেক লম্বা হয়ে গেল।